আসলে 95 সালে আমেরিকা যেখানে আমরা সেখানে আছি। আমাদের দেশেও কিন্তু এখন ডিফারেন্সিয়েশন এই কথাগুলো বলছি, আমরা ব্র্যান্ড লয়ালিটি কথাগুলো বলছি। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিল হবে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। বাংলাদেশের কিছু মানুষ মোরাললেস টাকা ইনকামের কথা চিন্তা করে ওইগুলোকে পড়ে অ্যাপ্লাই করার চেষ্টা করছে যে টাকা ইনকাম করবে, বাট এটা করতে যে তারা বাংলাদেশের অনেক মানুষের বেসিক নষ্ট করে দিচ্ছে। এখন আপনার জব না থাকলে তো ওভারটাইম হবে না, তো হার্ড স্কিল দিয়ে আপনাকে জব পেতে, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে এখনো পর্যন্ত ডিগ্রির হিউজ ভ্যালু। রিসার্চ বলছে যাদের সেলফ অ্যাওয়ারনেস থাকে তাদের মধ্যে মাত্র 50% সেলফ ম্যানেজমেন্ট থাকে। আচ্ছা, সেলফ অ্যাওয়ারনেস থাকলে তার মানে একজন মানুষের সেলফ অ্যাওয়ারনেস থাকতে পারে কিন্তু সেলফ ম্যানেজমেন্ট না। ইমোশনাল ব্রেন আমাদেরকে শিখিয়েছিল কিভাবে জঙ্গলে টিকে থাকা যায়, আর লেফট ব্রেন অর্থাৎ লজিক্যাল ব্রেন আমাদেরকে সেই জঙ্গল থেকে টেনে বের করে সভ্যতা গড়তে শিখিয়েছে। সাকসেসের জন্য আমাদের ইন্টেলিজেন্ট যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন আমাদের ইমোশনকে কিভাবে আমরা ইন্টেলিজেন্ট ওয়েতে ব্যবহার করতে পারি। তো এরকম একটা ইম্পর্টেন্ট এবং সাথে খুব এক্সাইটমেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবেন। আজকে আমাদের সাথে আছেন এস.এম. আরিফুজ্জামান স্যার, যিনি একাধারে একজন প্রফেসর এবং তিনি একজন কর্পোরেট ট্রেনার। স্যারের মুখ থেকেই শুনি। স্যার অনেক ধন্যবাদ, এবং আপনি শুরুটা করেছেন খুবই দারুণ, মানে আপনি সামারিটা করে দিয়েছেন, এবং আমার মনে হয় যে আজকের সেশনটা সুন্দর হবে, বিকজ যে প্রোগ্রামে হোস্ট এতটা প্রিপারেশন নিয়ে আসে সেটা অবশ্যই একটা ভালো কিছু হবে। সো আই এম ফিলিং রিয়েলি গুড। থ্যাংক ইউ স্যার। গ্রেট স্যার। একটা সময় ছিল যখন মানে সফলতার মাপকাঠি বলতে আইকিউ কে বোঝাতো বা আইকিউ দিয়ে বোঝানো হতো। এখন এমন একটা সময় এসছে যখন ইকিউ দিয়ে অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে আপনার সফলতার মাপকাঠি বা এই ব্যাপারগুলোকে বোঝানো হয় বা ইকিউ কে মূলত প্রাধান্য দেওয়া হয়। এই ব্যাপারে আপনি কি বলবেন স্যার? জি, প্রশ্নটা খুবই দারুণ করেছেন, এবং এই প্রশ্নের সাথে আমি একটু রিলেট করব। দেখবেন যে পরীক্ষায় আমরা সাধারণত যখন পরীক্ষা দিই, কোশ্চেন বাংলাদেশে টিপিক্যালি কি ধরনের কোশ্চেন হয় যেটা আমি মেমোরি থেকে লিখতে পারি, আর কিছু কোশ্চেন থাকে কনসেপচুয়াল। এখন মেমোরি বেস কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য আইকিউ যথেষ্ট, বিকজ আমি যত মুখস্থ করতে পারবো, যত অ্যানালিসিস করতে পারবো, সেটা আমাকে কিন্তু ভালো পরীক্ষা দিতে সহায়তা করবে। কিন্তু পরীক্ষাটা যদি হয় কনসেপচুয়াল, যেখানে আমার একটা প্রেশারাইজ সিচুয়েশন দেওয়া আছে, সেই জায়গায় কিন্তু আমার আইকিউ ইজ নট এনাফ, বাট আইকিউ ইজ নিডেড। তো যখন 1990 সালের পরে যখন আপনি বলবো যে আমাদের মেশিনের সফিস্টিকেশনটা এত বেশি হয়ে গেল যে আমরা এআই যখন চলে আসা শুরু করলো, যে মানুষের বেশ কিছু প্রোটোটাইপ কাজ বা স্ট্যান্ডার্ডাইজ কাজ যখন মেশিন করা শুরু করলো, তখন মানুষ বুঝতে পারলো যে আসলে কিছু কাজ অটোমেশন হবে না। সেইগুলা কি? সেইগুলো হচ্ছে যেমন নিজেকে উন্নত করা, নিজেকে ডেভেলপ করা, ক্রিয়েটিভিটি প্লাস টিম ওয়ার্ক, এই সবগুলো কিন্তু তখন আস্তে আস্তে প্রাধান্য পাওয়া শুরু করলো, বিকজ ওভার দ্য পিরিয়ড অফ টাইম কাজের জায়গা পরিবর্তন হয়ে গেছে। আগে কাজ ছিল হচ্ছে শুধু প্রডিউস করা, গাড়ি বানাবো, একটা প্রোডাক্ট তৈরি করবো, মানুষ কিনবে, বাট আস্তে আস্তে কি হচ্ছে, ব্র্যান্ডিং কনসেপ্ট চলে এসেছে, ডিফারেন্সিয়েশন চলে আসছে। এখন দেখা যাচ্ছে একই মোবাইল আপনি দেখেন, তার মোবাইলটা ভালো হবে যে মোবাইলটা অনেক বেটার, অনেক ডিফারেন্ট, অনেক ইউনিক, মানুষ বলবে ওয়াও। সেই ওয়াও ফ্যাক্টর দেওয়ার জন্য আমার মানুষকে ওয়াও হতে হবে। সেই ওয়াও ফ্যাক্টরটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স। তো এটা কিন্তু টাইমের সাথে রিলেটেড। আপনি দেখবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স সারা পৃথিবীতে কর্পোরেটে প্রচলিত হওয়া শুরু করেছে 1995 সালে, যখন ড্যানিয়েল গোলম্যান তার বইটা বাজারে নিয়ে আসলো। তার আগে পর্যন্ত মানুষ কিন্তু বোঝে নাই, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের যাত্রা তার আমার ধারণা আরো 15 বছর আগে শুরু হয়েছে, বাট মানুষ বোঝে নাই হোয়াট ইজ ইট। ড্যানিয়েল গোলম্যান প্রথমবারের মতো দেখিয়ে দিল যে আপনার আইকিউ ভালো থাকতে পারে, এটা আপনাকে চাকরি শুরু করতে সহায়তা করবে, কিন্তু উপরে ওঠার জন্য সামথিং এলস ইজ রিকোয়ার্ড। ওইটাই নাম দিলেন উনি, ইমোশনাল ইন্টেলিজেন্স। তো বাংলাদেশ এখন আমরা আসলে 95 সালে আমেরিকা যেখানে আমরা সেখানে আছি। আমাদের দেশেও কিন্তু এখন মানে ডিফারেন্সিয়েশন এই কথাগুলো বলছি, আমরা ব্র্যান্ড লয়ালিটি কথাগুলো বলছি। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিল হবে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন তো বেশ কিছু কাজও হচ্ছে, অনেক ধরনের ট্রেনিংও ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে চলছে, মানে প্রশিক্ষণ চলছে, এবং বেশ কিছু মানে মৌলিক বই বা অনুবাদ বইও বের হয়েছে, বা আন্তর্জাতিক যে আপনার মানে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্টের বেস করে বাংলাদেশে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করছে। এই ব্যাপারটা আসলে কেমন দেখছেন? বাংলাদেশে আসলে কিরকম? বাংলাদেশে এই ব্যাপারটা আমি জানি না যে অডিয়েন্স কিভাবে নিবে কথাটা বলা, বাট আমরা বাংলাদেশে সবকিছু খুব সরলীকরণে চলেছে। মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বইতে আমরা পড়া শুরু করছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কিছু মানুষ মোরাললেস টাকা ইনকামের কথা চিন্তা করে ওইগুলোকে পড়ে
অ্যাপ্লাই করার চেষ্টা করছে যে টাকা ইনকাম করবে, হুম। বাট এটা করতে যে তারা বাংলাদেশের অনেক মানুষের বেসিক নষ্ট করে দিচ্ছে। রাইট। ওরা এখন বলা শুরু করছে আইকিউ এর দিন শেষ, ইকিউ এর দিক। নো ওয়ে, কেয়ামতের আগের দিন পর্যন্ত আইকিউ থাকবে, বিকজ বেসিক তো ইউ ক্যান নট ফরগেট। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দিই, আপনি ব্যাটিং করতে গিয়েছেন, হুম। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আমরা কি কথা বলি, হুম। যখন এই ব্যাটসম্যানরা খারাপ খেলে কোচরা কি বলে, বলে যে ওরা বেসিক ভুলে গেছে। সো দ্যাটস ইম্পর্টেন্ট। মানে আপনি এখন ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার, বাট টপ অফ দ্য আইকিউ। হ্যাঁ, তো আমাদের দেশে কিছু মানুষ এখন বর্তমানে ট্রেনার মার্কেটে ঢুকেছে, ওরা বলার চেষ্টা করতেছে না না ডিগ্রির দরকার নাই, ওই হার্ড স্কিলের দরকার নেই, সফট স্কিল এভরিথিং। নো, উইদাউট হার্ড স্কিল সফট স্কিলের কোনো ভ্যালু নাই। বাট সফট স্কিলের কাজটা হচ্ছে কি হার্ড স্কিল থেকে যে আউটপুটটা ওটাকে আরো ম্যাগনিফাই করবে। সো আমি মনে করি যে আমাদের যে যারা তরুণ আছে তাদেরকে বিভ্রান্ত না হতে আমি বলবো, রাইট, আমাকে কিন্তু আমার রাইট ওয়েতে আগাতে হবে। আর আমি একটা কথা সবসময় বলি তরুণদের জন্য, বিশেষ করে যে ক্যারিয়ারে ভালো করার জন্য, সফল হওয়ার জন্য একটা মেন্টরের দরকার। এই মেন্টর যে আমার ইন পার্সন হবে তা না, এটা আমার কিন্তু ডিজিটাল মেন্টর হতে পারে। যেমন আমার মেন্টর বেশিরভাগই হচ্ছে ডিজিটাল। অ্যাডাম গ্র্যান্ট, জিম রন, দে আর অল, আমি তাদের জিগ জিগলার, এদের আমি পড়ালেখাগুলো পড়ি, কারণ তারা কিন্তু কালোত্তীর্ণ কথাবার্তাগুলো বলে গেছে। বাট আমাদের বাংলাদেশের সমস্যাটা হয় কি, আমরা একটু সরলীকরণে চলে যাই, কমফোর্টের মধ্যে থেকে সফল হতে চাই, কমফোর্টের মধ্যে থেকে কখনো সফল হওয়া যাবে না। সো এই কারণে আমাদের যাত্রাটা শুরু হয়েছে ভালো, বাট আমি মনে করি যে আমাদের দেশে একটু মাশরুমিং হয়ে যায় সবকিছু। তো এই জায়গাটায় আমি একটু কেয়ারফুল হতে বলবো যে যে আসলে সত্যিকার অর্থে, যেমন একটা সত্যি কথা আপনাদের এই অনুষ্ঠানে আমি বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স এটা কিন্তু নতুন কোনো স্কিল না, এটা হচ্ছে সফল মানুষের মধ্যে থাকে, সফল এবং মহৎ। যেমন বাংলাদেশের আপনি স্যার আবেদ থেকে শুরু করে যে কয়েকজন খুবই গ্রেটার সফল মানুষ আছেন, তাদের সবার মধ্যে এটা আছে আসলে, এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স থেকেই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্ম। মজার ব্যাপার হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু প্রফেসররা তৈরি করেনি, ওই সফল মানুষদের থেকেই বের করা। আচ্ছা আচ্ছা, বুঝাচ্ছে? কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল যে তারা সফল? জি জি, যেমন দেখবেন যে আমরা বলছি যে হিউমিলিটি উইথ কনফিডেন্স। মানে কিছু মানুষ আছে দেখবেন যে তারা খুব বেশি একটু বড় হলেই ভাব দেখানো শুরু করে, কিন্তু যারা গ্রেটেস্ট তাদের মধ্যে এটা আপনি দেখবেন না। লিওনেল মেসিকে দেখেন, আজ পর্যন্ত সে বলেছে যে আই এম দ্য বেস্ট? নেভার এভার। রজার ফেদারার কখনো বলেছে? সচিন টেন্ডুলকার কখনো বলেছে? না। এবং তারা দেখবেন তাদের সিনিয়রদের কি পরিমাণ সম্মান দেয়। সো এটাই কিন্তু আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা এসেন্স বা স্পেক্ট। সো এই কারণে আমাদের দেশে চর্চা হচ্ছে, উইচ ইজ এ ভেরি গুড সিগন্যাল। বাট তরুণদেরকে আমি বলবো বিভ্রান্ত না হয়ে একটু বুঝে শুনে আগাতে, সেটাই আমার। এবং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আসলে বিভ্রান্তির একটা প্রচেষ্টা কিন্তু চলছে, হ্যাঁ, বা বাণিজ্যিক উদ্দেশ্যে যেটা হচ্ছে আসলে, মানে বেসিক না রেখে বা বেসিককে বাদ দিয়ে আসলে অন্য কিছু বা বাড়তি কিছুর উপরে মানে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। লাইক হচ্ছে গিয়ে কেউ আসলে তার ডিকশনারি ওয়ার্ড গুলো জানা নেই, কিন্তু সে আসলে বই লিখতে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইরকম আরেকটা। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠানে আসার কথা আমি এটাই ভাবছিলাম যে আজকাল আমি একটা বই লিখেছি, আমার বয়স তো 45 বছর, বাট আমার প্রায় 15 বছরের একটা গবেষণালব্ধ একটা বই বের করেছিলাম। তো আমি নিজেকে এখন লেখক পরিচয় দিতে অনেকটা কষ্ট লাগে যে এখন তো আসলে সবাই লেখক, বাট তারপরেও আমরা চর্চা করছি ভালোই। বাট আমি মনে করি যে হ্যাঁ, দেখেন যারা আজকে লেখক হচ্ছে বা সস্তাভাবে জনপ্রিয় হচ্ছে, আমি তাদেরকে দোষ দিব না, কারণ তারা তো কোনোভাবে তাদের একটা টাকা ইনকাম বা উপার্জনের পথ করছে, তাদের নিয়ে আমার কোনো ক্রিটিসিজম না। আমি কিন্তু চিন্তা করছি শুধু আমার তরুণদেরকে, যারা যেন বিভ্রান্ত না হয়। অনেকে আমি দেখেছি যে অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে ভাবছে যে না ভুল করে ফেলেছি। সো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তরুণরা, তোমরা আসলে বিভ্রান্ত হয়েও না, এবং তোমরা একটু বোঝার চেষ্টা করো, একটা মেন্টর খুঁজে না। যেমন দেখবেন অন্যভাবে নিবেন না, আমি বাংলাদেশে অনেক সফল মানুষ আছেন যারা ডিজিটালি সফল, তা আমি এদেরকে নিয়ে অ্যানালিসিস করেছি। তা আমি দেখলাম যে অনেকেরই আছে, একটা বড় সংখ্যক মানুষের ভালো কোনো বেসিক ডিগ্রি নেই। এটা কিভাবে সম্ভব? দেখেন আপনার আজকে বিল গেটস নিয়ে অনেকের কথা বলে, বিল গেটস তো তাদের সময়ে স্যাটে ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্কোর ছিল ওনার, এবং উনি হার্ভার্ডে কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট স্টুডেন্ট ছিলেন। তারপর আজকে গুগল যে বানিয়েছে সার্গেই ব্রেন বা এনারা শুধু টপ। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন যে একটা গ্রুপ আছে যারা এই তরুণদেরকে হাতিয়ার করে টাকা বানানোর প্ল্যানে নেমেছে। এদের কারণ বেসিক ডিগ্রি ভালো নাই, আমি দেখলাম। যে বলে না এমটি ভেসেল সাউন্ড মাচ, এটা বাংলাদেশে বেশি আমি দেখছি কিছুটা। আমার যেটা ফিল হচ্ছে যে হার্ড স্কিল ইটস কম্পালসারি, ইটস মাস্ট হ্যাভ। হার্ড স্কিল যেটা কোর, যে জিনিসটা যে আমাকে একটা পার্টিকুলার স্কিলে ভালো হইতেই হবে। লাইক আমি ব্যাটিং এ ভালো,
কিন্তু আমি যখন ওই জিনিসটাতে ভালো, তখন আমাকে জানতে হবে যে আমার ইমোশন গুলোকে আমি কিভাবে চালিত করছি, মানে কত ইন্টেলিজেন্ট ওয়েতে। স্যার তো এটাই মনে যে হয় আমি একটু সহজভাবে বলি, আপনি খুব চমৎকার একটা প্রসঙ্গের অবতারণা করছেন। বেসিক মানে হচ্ছে ধরুন আমি ব্যাটিং করতে পারি, হ্যাঁ আর ধরুন লফটেড শট। এখন কেউ যদি বেসিক বাদ দিয়ে শুধু লফটেড শট খেলার প্র্যাকটিস করে, হ্যাঁ হি ইজ ভেরি গুড এট লফটেড শট, হ্যাঁ কিন্তু সে বেসিকই আউট হয়ে যাবে। ইউ সি দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, আর that is the আপনি যে একটা কথা বলেছেন হার্ড স্কিল ম্যান্ডেটরি, আসলে সত্য কথা। মানে আমি বলছি যে হার্ড স্কিল মানে হচ্ছে আপনার ধরেন নিজের একটা ফুল টাইম জব আছে, আর ওটা হচ্ছে ওভার টাইম টাইপের। হ্যাঁ এখন আপনার জব না থাকলে তো ওভার টাইম হবে না, হ্যাঁ তো হার্ড স্কিল দিয়ে আপনাকে জব পেতে, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে এখনো পর্যন্ত ডিগ্রির হিউজ ভ্যালু। হ্যাঁ আমি এটা সত্যি। প্রত্যেকটা তরুণ তরুণীকে বলি তোমার ডিগ্রিটা বাবা ভালো করে করো, হুম, সিজিপিএটা ভালো রাখো, এই দুটার অল্টারনেটিভ নেই। হ্যাঁ বাট আপনি দেখবেন যে প্রচুর তরুণ তরুণী কি করে, তার হয়তো টিচারের কারণে পড়ালেখা করতে ভালো লাগে না, ও তখন এডুকেশনের প্রতি হ্যাঁ, বিমাতাসুলভ আচরণ, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। টিচারের দ্বারা তো আমি এডুকেশনকে মূল্যায়ন করবো না, হুম, না। যেটা আমার এখন বলার ইচ্ছা। এবং এই কারণে কিন্তু আমি আজকে আপনি দেখেন কর্পোরেট ট্রেনিং আসার একটা বড় কারণ কি, বড় কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি তো বিজনেস স্কুলের শিক্ষক, তো আমি যে গ্রাজুয়েট তৈরি করবো তারা তো বিজনেসে যে পারফর্ম করতে হবে। দ্যাটস ওয়াই আই ওয়াজ মোর ইনক্লাইন্ড টু লার্ন ফ্রম দ্য কর্পোরেট প্র্যাকটিসেস, এবং এটা করতে যায় দেখেন আমার একটা প্যারালাল ক্যারিয়ার তৈরি হয়ে গেছে। এই প্রশ্নটা আমি একদম শেষে গিয়ে আপনার কাছে করব, কিন্তু তার আগে আপনি বলেন, একজন যখন ইমোশনাল ইন্টেলিজেন্সি গ্রো করতে চাইবে, এটার কি কোনো প্রসেস আছে, কিভাবে করবে এটা? জি অবশ্যই করতে পারে। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি যেমন শুরু করেছিলাম যে বেসিক, তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সের বেসিকে যেতে হবে। যে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা কম্পোজিট স্কিল, আচ্ছা এটা দাঁড়িয়ে আছে 5টা পিলারের উপর। 5টা পিলারে একটা হচ্ছে ইট স্টার্ট উইথ দ্য সেলফ অ্যাওয়ারনেস, এবং এই সেলফ অ্যাওয়ারনেস না থাকলে বাকিগুলো থাকবেই না। আচ্ছা ইউ হ্যাভ টু স্টার্ট উইথ দ্য সেলফ অ্যাওয়ারনেস। এটাকে অনেকটা আমি বলি ওই ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের মতো। হ্যাঁ। ওই যে 5টা যে হ্যাঁ, স্কিল হ্যাঁ, আছে, 5টা। প্রথমটা হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল নিড, যেটা তো সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে এই পিলারের নিচেরটা, হুম। এটা সবচেয়ে শক্ত পা। সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইউর পারপাস অফ লাইফ, হুম। হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ ডিসলাইক, এবং আপনি কেন রেগে যান, কেন কষ্ট পান, কখন আপনি ইন্সপায়ার্ড হন, এগুলো বোঝান। বেশিরভাগ মানুষ আপনি দেখবেন যে স্রোতে গা ভাসিয়ে দেয়। হুম। ও একদিন কষ্ট পাচ্ছে, একদিন মন খারাপ করছে, একদিন কাজ করে অনেক, একদিন করে না। কেন? বিকজ সামথিং এলস ইজ কন্ট্রোলিং হিম, হি ইজ নট কন্ট্রোলিং হিমসেলফ। হুম। তো আমরা বলি যে যাদের সেলফ অ্যাওয়ারনেস আছে সেই ইমোশনকে কন্ট্রোল করে, ইমোশন ক্যান নট কন্ট্রোল হিম অর হার। সো সেলফ অ্যাওয়ারনেস, যেটা সক্রেটিস বহু বছর আগে বলেছেন, নো দাই সেলফ। হ্যাঁ দেখেন এক একটা মানুষ এক একটা জিনিস লাইফে চায়, হুম। বা 2-3টা জিনিস চায়। যেমন কিছু মানুষের কাছে ফেমটা ইম্পর্টেন্ট, কিছু মানুষের কাছে টাকা ইম্পর্টেন্ট, হুম। কিছু মানুষের কাছে রিলেশনশিপ ইজ অ্যাবভ অল। আমি কিন্তু কাউকে বলতে পারবো না যে হ্যাঁ এই মানুষটা সফল না কারণ ওর গাড়ি নাই, হ্যাঁ বা আমি বলতে পারবো না এই মানুষটা সফল না কারণ ওর বউ নাই। দেখবেন আপনার বাংলাদেশে কিন্তু এইভাবে আমরা টাইপ করে দিই না, হ্যাঁ যেমন আমরা বলি আচ্ছা বিল গেটস কি এত টাকা, বউ ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি রং। আমরা এই যে জাজমেন্ট করি, এটা আমরা আরেকটা স্কিল আছে ইমোশন, সেটাতে একটু পরে। সো সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনি বুঝবেন যে আপনার কি করা উচিত লাইফে। তাহলে আপনি যখনই বুঝে যাবেন, যেটাকে আমরা অনেক সময় বলি ট্রু কলিং অফ ইউর লাইফ। স্টিভ জব 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা এই কথাটা বলেছিল যে স্টে হাংরি, স্টে ফুলিশ আনটিল ইউ গেট ইউর প্যাশন, আনটিল গেট ইউর কলিং। স্টিভ জবস ওয়াজ সো লাকি, উনি ছোট বয়সে এই কলিংটা পেয়েছিলেন। মোজার্টকে আমরা আরো লাকি বলি, উনি 4 বছর বয়সে বুঝেছিলেন যদি কি হবে। আরেকটা মানুষের নাম আমি আপনার অনুষ্ঠানে বলি, আমি ইদানিং তার সম্বন্ধে প্রচুর কথা বলছি, কিশোর কুমার। হি ওয়ান্টেড টু বি সিঙ্গার, বাট ছোটবেলা থেকে ছোটবেলা থেকে তাকে কেউ সিঙ্গিং নিতে, কারণ সে ক্লাসিক শেখে নাই, তাকে কেউ গান দিতে চাইতো না, বাট সে জোর করে হলেও গান গাওয়ার চেষ্টা করতো। এই লোকটা 22 বছর স্ট্রাগল করেছে, 22 বছর হি ওয়াজ নোওয়্যার অ্যাজ এ সিঙ্গার। সে নায়ক ছিল, নাম করেছে, বাট ও কখনো খুশি থাকতো না। 69-এ 22 বছর পরে আরাধনা মুভি মুক্তি পায়, মেরে স্বপ্ন কি রানী, রূপ তেরা মাস্তানা, এন্ড হি বিকাম টপ। 18 বছর হি রুলড। আজকে ওনার মৃত্যুর এত বছর পরেও দেখবেন ইন্ডিয়াতে যত গান বাজে 80% কিশোর কুমার, আর যে মিউজিক করেছে আর.ডি. কিশোর, দে আর অল ম্যাজিক। সো কেন? তার মানে কি দেখেন, হি ইজ এ গ্রেট এক্সাম্পল। তার মানে সে এট দ্য এজ অফ 39 তার প্যাশনের জন্য লেগেছিল, এবং তাকে কিন্তু ডিস্ট্রাক্ট করতে পারে না। হি ওয়াজ আর্নিং মোর মানি অ্যাজ এ হিরো, বাট হি ওয়াজ নট হ্যাপি ইনসাইড। বাট যখন সে গান গাওয়া শুরু করলো তখন সে বিকাম হ্যাপি। সো এইটা আমাকে বুঝতে হবে। আমরা দেখবেন যে অনেকে তার একটা প্যাশনের পথে আছে,
কিন্তু সফলতা আসতেছে না বলে হঠাৎ করে সে ডিস্ট্রাক্ট হয়ে যায়। কেউ এসে বলে না না দোস্ত তোমাকে তো হবে না, ছেড়ে দাও। তো আমি একটা থিওরি বলছি যে ধরেন আপনার ইজ 0, আমার এটা 1, আপনি হয়তো সফল 1-এর খুব কাছে, কিন্তু জনগণ দেখছে কি আপনি 0, বিকজ আমরা কি বাইনারি থিঙ্কিং করি বাঙালিরা, 0 বা 1। হ্যাঁ, আপনি এখনো সফল হননি, তার মানে কি আপনি কি 0? যেন আমার ব্যাপারে এখন অনেকে ভাবে আরিফ 0, ওয়াই? বিকজ ইমোশনালিটিতে কাজ করছে, কি করছে, বাট আমি বুঝতেছি কি আমি 1-এর খুব কাছে। কে বুঝতেছে? আমি বুঝতেছি। বাকিরা কি দেখতেছে? 0। এবং যারা এইটার ব্যাপারে ইন্টারেস্টেড তারা কিন্তু ঠিকই বুঝতে পারছে, বুঝতে পারছে। আমাকে বুঝতে পারছে। সো এই যে দেখেন, আমি কিন্তু এটা 7 বছর ধরে জানি, আমি 8 বছর ধরে সাধনা করছি, 7-8 বছর ধরে, বিকজ আই নো ওয়্যার আই অ্যাম, মানে লেভেলিং মাই সেলফ আপ। এটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আপনি দেখবেন যে প্রচুর মানুষ হচ্ছে আজকে এটা করে, 3 মাস পরে ওইটা করে, 4 মাস পরে 10টা করে। এবং আমি এটা মজা করে একটা বলছিলাম যে বাংলাদেশে আপনি দেখবেন যে লোকটা মানে ধরেন ডিরেক্টর, কিছুদিন পরে ওর শখ জাগে যে ও নায়ক হবে, তারপরে শখ জাগে ও প্রডিউসার হবে, কোনোটাতেই সে ভালো না। আমি রিসেন্টলি একটা মানুষের এক্সাম্পল দিই, অনেক এক্সাম্পল দিই, সত্যজিৎ রায়। হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টরস অফ অল টাইম। আপনি ইউটিউবে সার্চ করে দেখেন তোর কয়টা ভিডিও পাবে, হাতে গোনা 5টা। কেন বলেন তো? বিকজ হি ওয়াজ বিহাইন্ড দ্য ক্যামেরা। হ্যাঁ, বিহাইন্ড দ্য ক্যামেরা। আজকে সত্যজিৎ রায় ওয়ার্ল্ডে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, বাট তার কয়টা ভিডিও আছে? বাংলাদেশে তার 100 ভাগের 1 ভাগও যে ডিরেক্টর, আপনি দেখবেন যে তার 500 ভিডিও আছে। আই ডোন্ট নো, মানে একজন এক এক রকম মানুষ না। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি লিডার হতে চাই, আমি কিন্তু কথা বলতে ভালোবাসি। এখন যে লোকটা কথা না বলেই সাকসেসফুল হবে, সে যদি মনে করে না 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 আরিফের মতো আমিও কথা বলবো, হবে কিন্তু না, এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ফিট হবে না, তাই না? আবার আমি কিন্তু ব্যাকএন্ডের লোক না, আমি এই জন্য আমার কথা বলি যে আমার টিমে লোক দরকার যারা আমাকে রেডি করে দিবে, বিকজ আই এম এ গুড স্পিকার। আমি আশা করি যে আমি প্র্যাকটিস করছি, কারণ আমার ছোটবেলা থেকে স্বপ্ন হচ্ছে কি স্পিক কর। একসময় আমার পা কাঁপতো, এই যে গতকালকে আমি আমার পাবলিক স্পিকিং এ 9 বছর ভর্তি করছি মাত্র। থ্যাংক ইউ। 2015 সালে আমি যখন স্পিচ দিই আমার পা লিটারালি কাঁপতেছিল, বাট আজকে আমি আলহামদুলিল্লাহ কনফিডেন্ট, রাইট, বিকজ আই নিউ হোয়াট আই এম গোইং টু ডু। সেলফ অ্যাওয়ারনেস মানুষ 40 বছর পরে কি করবে বোঝে, ও জানে। এই জন্য তাকে যত ভ্যান গগের কথা বলতে পারি, ভ্যান গগ অর্থাভাবে মারা গিয়েছে, বাট ভ্যান গগের মৃত্যুর পরে $1 বিলিয়ন তার ছবি বিক্রি হচ্ছে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্টিস্ট ধরা হচ্ছে তাকে। সো সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে আপনার 1 নম্বর পিলার। সরি আমি একটু বেশি সময় নিয়ে নিলাম। এক্স্যাক্টলি, নো প্রবলেম। সেলফ অ্যাওয়ারনেস যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনার সেলফ ম্যানেজমেন্ট চলে আসবে। সেলফ ম্যানেজমেন্ট হচ্ছে আপনি কিভাবে কন্ট্রোল করবেন। সো অনেক ক্রিয়েটিভ মানুষ আছে তাদের সেলফ অ্যাওয়ারনেস আছে, তারা জানে ট্যালেন্টেড, বাট ওই ট্যালেন্টটা ধরে রাখতে পারে না। কেন? ওই যে সে প্লেজেন্টে চলে যায়, মানে ডোপামিন, ইজি ডোপামিন আমরা বলি। ইজি ডোপামিন, হ্যাঁ। প্রচুর ভালো ভালো ট্যালেন্টেড আছে, আপনি দেখবেন যে তারা ভালো করতে, যেমন রোনালদিনিহো, আপনার শোতে আমি বলে দিই, রোনালদিনিহো, he was I think most probably the most talented footballer world has ever seen in history. but আজকে সর্বকালের লিস্টে আপনি টপ 20 তাকে আনতে পারবেন না। কেন? পার্টি করতে সারাদিন, আচ্ছা, ন্যাচারাল ট্যালেন্ট, বাট ওইটাকে সে কি করেছে? চর্চা করে নাই। হি ওয়াজ গিফটেড বাট হি ডিডন্ট নার্চার। আর এটার অপোজিট এক্সাম্পল দিও সেলফ ম্যানেজমেন্টের এপিটম কাকে বলবো জানেন? CR7, আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদো। Exactly. মাই গড, at the age of 39 মানে হি ইজ সো হাংরি স্টিল। সচিন টেন্ডুলকার এক্সাম্পল, সচিন টেন্ডুলকার থেকে ব্রায়ান লারা, ইনজামামুল হক, বিনোদ কাম্বলি আরো বেশি ট্যালেন্টেড ছিল আমার মতে। তারা কোথায় আর প্রাচীন কোথায়? সো সেলফ ম্যানেজমেন্ট এটা গুরুত্বপূর্ণ স্কিল, এবং রিসার্চ বলছে যাদের সেলফ অ্যাওয়ারনেস থাকে তাদের মধ্যে মাত্র 50% এর সেলফ ম্যানেজমেন্ট থাকে। আচ্ছা, দারুণ। সেলফ অ্যাওয়ারনেস থাকলে সেলফ তাদের ম্যানেজমেন্ট 50% এর মতো থাকবে। তার মানে একজন মানুষের সেলফ অ্যাওয়ারনেস থাকতে পারে কিন্তু সেলফ ম্যানেজমেন্ট নাও থাকতে, যেমন রোনালদিনিও হ্যাড সেলফ অ্যাওয়ারনেস, বাট কোনটা ছিল না? সেলফ ম্যানেজমেন্ট ছিল না। সচিন টেন্ডুলকারের দুটাই ছিল, আছে, বা CR7 এর দুটাই আছে, মেসির দুটাই আছে। মানে সেলফ ম্যানেজমেন্ট বোঝার উপায়টা কি? যারা মানে খুব কুইকলি ধরেন আড্ডাবাজি, মানে অতটা সময় নষ্ট, কোর কাজ বাদ দিয়ে সময় নষ্ট করবে না, মানে এটা কিন্তু কিছু মানুষ থাকে। সো সেলফ ম্যানেজমেন্ট হচ্ছে 8টা গুরুত্ব। আপনি কর্মক্ষেত্রে আপনি দেখেন যার মধ্যে সেলফ ম্যানেজমেন্ট আছে সে কিন্তু তার কাজটা ঠিক সময় শেষ করার ব্যাপারে সে গুরুত্ব দেয়। সেলফ ম্যানেজমেন্ট সবকিছু মাথায় রাখে, ডিসিপ্লিন তারা হয়, তারা সেলফ কন্ট্রোল, এবং তারা রেগে গেলেও এটাকে ম্যানেজ করে পজিটিভলি, কষ্ট পেলেও ম্যানেজ করে পজিটিভলি। আজকে বাসায় একটা সমস্যা আছে, অফিসে যখন আসছে ও বাসার প্রবলেমটা ক্যারি করে আনছে না, এটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। 3 নাম্বার আমরা বলছি সেলফ মোটিভেশন, যেটা হচ্ছে আপনার নিজেই আমি কি করবো? পুশ করব, মানে এভরিডে
I'll wake up and I'll try to find out what I can do today. স্টিভ জবস নাকি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে চিন্তা করতো যে আজকে আমার মানে আজকে যদি আমি মনে করি যে ইফ আই ডোন্ট ফিল দ্যাট টুডে আই ক্যান ডু সামথিং গ্রেট দেন আই ডোন্ট ওয়ান্ট টু স্টে অ্যালাইভ। এরকম অক্ষয় কুমার একটা কথা বলে যে যেদিন তার সকালে ঘুম থেকে উঠে মনে হবে যে তার অ্যাক্টিং আর ভালো লাগছে না, ওদিন সে কুইট করবে। আচ্ছা, সো ওর দেখেন সেলফ ম্যানেজমেন্ট আছে, সকাল রাত 9টায় ঘুমাতে যায়, সকাল 4টায় ওঠে, দিনের পর দিন করছে কেন? ওই যে সেলফ মোটিভেশন, তার সবই আছে, টাকা পয়সা সবকিছু আছে, সে 14 পুরুষ। এবং সাকিব আল হাসান হি গট দ্য সেলফ মোটিভেশন। তার আজকে কত টাকা আছে, সে একটা সাক্ষাৎকারে বলেছে তার যে টাকা আছে 14 পুরুষ বসে খেতে পারবে। স্টিল হি ইজ ওয়ার্কিং সো হার্ড, ইউ সি। সেলফ মোটিভেশন কিন্তু ওই যে আপনার ইউনিক ফ্যাক্টর। তার মানে কি সেলফ মোটিভেশন যেমন থাকবে সে সিও ম্যাটেরিয়াল, সে ওখানে বসে থাকবে না, সে অলওয়েজ ইমপ্রুভ করবে। আর ফোর্থ পিলারটাকে আমরা বলছি এমপ্যাথি। এমপ্যাথি মানে পুটিং ইউরসেলফ ইন আদার শুজ, মানে আপনি অন্যকে অন্যের মতো করে বুঝবেন, নিজের মতো করে না। আর যেটা আমি বললাম যে আমরা অ্যাজাম্পশন করি, সো অ্যাজাম্পশন ইজ এটা খুবই বাজে একটা জিনিস। এবং অ্যাজাম্পশন থেকে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং আমরা অ্যাজিউম করে লাইফে অনেক মিস্টেক করে ফেলি। যেমন আজকে আমার সিও হয়তো বা আমাকে একটা কাজের প্রেশার দিয়েছে, আমি যদি চিন্তা করি যে বস মনে হয় চায় আমি কাজে ভেঙে পড়ি, বাট অপোজিট তো হতে পারে, হয়তো বা বস আমার মধ্যে কোনো ভালো কিছু দেখেছে এই জন্য আমার থেকে বেস্ট আনার জন্য চেষ্টা করছে, রাইট? তখন কিন্তু আমার এই যে এমপ্যাথিটা চিন্তা করতে হবে। এমপ্যাথি মানে অন্যকে অন্যের মতো করে চিন্তা করা। ওয়ার্ক প্লেসে সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে আপনার এই এমপ্যাথি। আপনি তো টিম ওয়ার্ক করতে পারবেন না। যেমন মনে করেন আজকে আপনি 5 জনে কাজ করতেছেন, আপনার একজন আজকে কাজ আপনার ঠিক মতো মনোযোগ দিচ্ছে না, আপনার মধ্যে এমপ্যাথি না থাকলে আপনি কি বাজে ব্যবহার করবেন? এই তোমার দিয়ে কাজ হয় না, তুমি সারাক্ষণ এরকম করে থাকে। এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, যেটা কিন্তু আমাদের কি হয়, কর্ম পরিবেশটাকে নষ্ট করে ফেলে। আপনি দেখবেন যে প্রচুর ওয়ার্ক প্লেসে আছে দুইটা এমপ্লয় একে অপরের সাথে কথা বলছেন, যেমন সাকিব আর তামিম। সো এই ধরনের সমস্যা কিন্তু হয় যাদের মধ্যে এমপ্যাথির অভাবটা আছে। আর লাস্টটা হচ্ছে আমরা বলছি সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিল মানে হচ্ছে সে প্রত্যেকটা রিলেশনশিপের যত্ন নেবে, তার জন্য ইম্পর্টেন্ট রিলেশনশিপ। সে কোনোটাতে কি করবে, মানে নেগেটিভ রাখবে না। তার স্পাউস, তার বস, তার জুনিয়র। হয়তো আমার জীবনে কয়টা সম্পর্ক থাকে আপনি দেখেন, আমার জুনিয়র, আমার কলিগ, আমার বস, আমার বাসার স্পাউস, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মাই, তো ফ্রেন্ড সার্কেল মোরলেস, আর এক্সটেন্ডেড কিছু ফ্যামিলি। তো যাদের ভালো ইমোশনালিটি তারা প্রত্যেকটা সম্পর্ক তার কি হেলথি, কোনোটাতেই কিন্তু মন কষাকষি দর কষাকষি না। এটাই সোশ্যাল স্কিল। এবং সোশ্যাল স্কিল থাকলে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হয় সেটা হচ্ছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আদার্স বেটার, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আদার্স ইমোশন বেটার, অ্যান্ড ইউ নো দ্যাট হাউ ইউ ক্যান লেট সামবডি ওয়ার্ক ফর ইউ অর গিভ দেয়ার বেস্ট পারফরমেন্স। তাতে কি হচ্ছে, আই এম বিকামিং এ বেটার ইনফ্লুয়েন্সার। So আজকে বলা হচ্ছে when you become the leader, your performance is not judged by how you perform, it is judged by how your team members are performing. So এই জন্য আমার সোশ্যাল স্কিলটা না থাকলে আমি লিডার হতেই পারবো না। আজকে আমি 100 জন নিয়ে কাজ করতেছি, চিন্তা করে দেখেন আমার 100 জনকে যদি আমি আপলিফট করতে পারি এবং ইমোশনালিটি যাদের থাকে তাদের মেমোরি ভালো থাকে, সে জানে প্রত্যেকটা মানুষকে চিনে। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশে আমি একটা আমি টিচিং প্রফেশন থেকে দেখেছি ম্যাক্সিমাম টিচারদের এমপ্যাথির অবস্থা খুবই দুর্বল, কারণ ওই স্টুডেন্টের সম্বন্ধে জানতেই চায় না। ওই 40টা স্টুডেন্ট ক্লাসে আসতেছে, প্রত্যেককে আমি একইভাবে বিচার করতেছি, এই তুমি লেট কেন করছো, সারাদিন লেট করো, এই তুমি পড়ালেখায় মনোযোগ দাও না। এই যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি, এটা কিন্তু আপনার লেস এমপ্যাথেটিক রেসপন্স। আমার উচিত কি বোঝার চেষ্টা করা। প্রত্যেকটা মানুষের লাইফ কি সেম হয়? নো, এভরিবডি ইজ কামিং ফ্রম ভেরি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। এবং ইদানিং একটা রিসার্চ এসেছে, ডক্টর গ্যাবর বলছেন, আপনার অনুষ্ঠানের মধ্যে আমি বলে যাই, ডক্টর গ্যাবর উনি এখন এই রিসার্চ করে বের করে, যেটা রিসেন্ট এসেছে 4-5 বছর, যে চাইল্ডহুড ট্রমার কারণে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নের সমস্যা। এটা কিন্তু আমরা 5 বছর আগেও জানতাম না। এই যে আমরা যে প্রোক্রাস্টিনেট করি, আমরা যে রিলেশনশিপ নষ্ট করে ফেলি, আমরা যে কথায় কথায় রেগে যাই, আমরা যে ইনসিকিউরিটি ফিল করি, বস আমাকে একটা কাজ দিয়েছে, ওই যে বস আমাকে একটা বকা দিয়েছে, নর্মাল কথা, এটা দিয়ে আমি চোটপাট করে আমার ক্যারিয়ার ছেড়ে দিচ্ছি। এটার মেইন কারণ কি জানেন? বলা হচ্ছে ওই চাইল্ডহুড ট্রমা। It starts from your day one, you are born. So এখন তো আমরা এখন জানতে পারবো। So এখন কিন্তু দরকার হচ্ছে ওইটার সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সের কানেকশন। নাও আই ক্যান ডু দ্য কানেকশন। বাট ওই যে আপনি প্রথমে শুরু করেছেন যে বাংলাদেশের যে তথাগত ট্রেনার, ওদের কি ধারণা আছে এগুলো নিয়ে? নো, ও তো ওই যে 5টা জিনিস পড়ায়, ওইটা দিয়ে টাকা কামাচ্ছে। কমন এবং হচ্ছে কি মানে মুখস্থ যে বিষয়টা, সেগুলো অনেকটা ওই যে স্পোকেন কোর্সের মতো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সো এই যে দেখেন এখন ওই চাইল্ডহুড ট্রমা, ওটা কিন্তু তাহলে আপনি কিভাবে বুঝুন? আপনি 500 জন নিয়ে কাজ করতে হবে। আজকে একটা বড় সিও আপনি দেখেন 5000 এমপ্লয়ি নিয়ে কাজ করছে, কেন? ওই যে
হুম। কারণ সে বুঝতেছে হাউ টু ম্যানেজ পিপল। এই ম্যানেজিং পিপল কিন্তু আপনার ইমোশনাল যে কম্পোনেন্ট। সো মোরালেস এই 5টা কম্পোনেন্ট। লিডারশিপ স্কিল তো অ্যাকচুয়ালি পিপল স্কিল। জি, তো আমি পিপল স্কিল তো পড়ে শিখতে পারবো না, আমাকে ওটার এক্সপেরিয়েন্স করতে হবে। সোশ্যাল স্কিল ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবং প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষের থেকে আলাদা। পৃথিবীতে যদি এখন 750 কোটি লোক হয় বা 770 কোটি, প্রত্যেকটা মানুষই আলাদা। আমাদের হাতের ফুটপ্রিন্ট তো আলাদা, তার মানে আমার প্রত্যেকটা মানুষ আলাদা। আমি আজকে আপনার জন্য যেটা বিবেচ্য, আপনার মতো সেম টাইপে দেখতে একটা মানুষ, একটা মেয়ে একই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে বা একই পরিবারের, দুজনের নিড কি ডিফারেন্ট, কিন্তু আমরা কি করি? আমরা ওয়ান সাইজ ফিট অল। আমরা সবার জন্য আচ্ছা ইনক্রিমেন্ট দিলেই মনে হয় মানুষ মোটিভেটেড হবে, কিন্তু কি একজন চায় ইনক্রিমেন্ট, একজন চায় ভালো ওয়ার্ক প্লেস, একজন চায় মেবি ভালো লাঞ্চ, একজন চায় রেকগনিশন, একজন চায় প্রেজ। এটা বুঝতে হবে কিন্তু আসলে এটা টাফ। কারণ কি তখন কি হচ্ছে দেখেন, এটা বোঝাটা টাফ কেন? কারণ আমরা মানুষরা সাধারণত কি হয়, বেশিরভাগ সময় নার্সিসিজম চলে আসে যে আমি 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 করি, আমি কি চাই, এই চাইতে চাইতে কি হয় অন্যকে নিয়ে চিন্তাই করে থাকে। বাট আপনি যত উপরে উঠবেন তত কি হবে, চিন্তা করতে হবে অন্যদের। আপনি দেখেন এটার সাথে আমাদের ফ্যামিলি রিলেশনশিপের কানেকশন আছে। দেখেন আপনি যত বড় হবেন, আপনি যদি বিয়ে শাদী করেন, বিয়ে শাদী করার পরে বউ বা হাজবেন্ড আসবে, এক্সটেন্ডেড কিছু রিলেশনশিপ আসতেছে, বাচ্চা হচ্ছে, তাহলে কি হচ্ছে দেখেন আপনার পরিধিটা বড় হচ্ছে না? আপনি তো পারছেন ম্যানেজ করতে, রাইট? তাহলে কর্মক্ষেত্রেও তো তাই। আপনি যখন লিডারও থাকবেন তখন কি হবে, আস্তে আস্তে আপনার আন্ডারের মানুষের স্প্যানটা কি হচ্ছে বাড়ছে। বাট আপনি কি বেশিরভাগ বস বাংলাদেশে খেয়াল করে দেখবেন যে ওরা একইভাবে ধমকায় কাজ করতেছে। হাউ ইজ ইট পসিবল দেন? এই জন্য কিন্তু ম্যাক্সিমাম এমপ্লয়ি বাংলাদেশে তাদের বেস্টটা তো দূরের কথা, আমার ধারণা তাদের 20%ও দেয়। ওই ধরেন বোর্ডেম এগুলো আমি কাজ করি, যেমন একটা মডেল আছে যে মডেলটা নিয়ে আমি কাজ করাই আমার ট্রেনিং এ, সেটা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম। ফ্লো ডায়াগ্রামে আমরা বলছি যে আপনার চ্যালেঞ্জিং লেভেল আর স্কিলস লেভেল, এই দুটো যদি ম্যাচ না করে, লেট মি এক্সপ্লেইন। আপনি দেখবেন যে আমাদের কর্মক্ষেত্রে প্রচুর মানুষ ওয়ারিড এবং অ্যাংশাস। কেন জানেন? কারণ ওর স্কিলের তুলনায় চ্যালেঞ্জ বেশি দিয়ে ফেলছে। আর যার স্কিল বেশি চ্যালেঞ্জ কম, ওর মধ্যে কি হবে জানেন? বোর্ড হবে, বোর্ড বসে থাকবে, আড্ডাবাজি করবে। আমাকে কোথায় নিতে হবে? এই দুটাকে একসাথে আগাতে হবে। স্কিল ওয়াইজ তাকে যদি আমি চ্যালেঞ্জ দিতে পারি, কি হবে? আমরা বলি ফ্লো স্টেটে চলে, আর ফ্লো স্টেটে চলে গেলে কি হবে? তখন ও মাই গড, দ্য ম্যাজিক উইল বি ক্রিয়েটেড। আমি ওই যে আমার ক্লাসে যখন বা ট্রেনিং এ পড়াই, এটাকে আমি বলছি আমির খান ওই যে পেহেলা নেশা ছবির গানের সাথে, যে আমির খান যখন ওই চা বাগানের মধ্যে দৌড়াচ্ছে, দ্যাট ইজ কল্ড ফ্লো। ওই ফ্লো মানে চনমনে। আপনি দেখবেন যে মানুষ যখন চনমনে থাকে তখন কি হচ্ছে, 1 ঘন্টায় 5 ঘন্টার কাজ করে দিচ্ছে। এটাকে নিয়ে কি আমরা ভাবছি? নো ওয়ে, একদমই না। সো ইমোশনাল ইন্টেলিজেন্সের মানে ইম্পর্টেন্স আসলে ব্যাপক। এটা বাংলাদেশের মানুষ এই ইমোশনাল ইন্টেলিজেন্সের আসল ভ্যালুটা কি, এটা বোঝার থেকে অনেক দূরে আছি আমরা, অনেক দূরে। আমরা জাস্ট যে পড়ে পড়াচ্ছি, যে নাইট সাহেব যেটা সুন্দর কথা বলে, আমরা পড়ে আসে পড়াচ্ছি। আর কিছু মানুষ আসলে বাংলাদেশের তরুণদের জন্য আমার খুব কষ্ট লাগে, বুঝছেন, যে ওরা দেখে কি, ওরা পড়ছে যে ও আচ্ছা লিঙ্কডইনে পড়ছে ইমোশনাল ইন্টেলিজেন্স হলে ভালো চাকরি পাওয়া যাবে, ও আচ্ছা ইনি ইমোশনাল করাচ্ছে, আমি একটু করে আসি। তো এই বিষয়টি একটু বলি। অনেকে আসলে অনলাইন থেকে পড়ি বা বই পড়ে শিখি, তো এখান থেকে আসলে মেন্টাল ক্লিয়ারিটি আসলে আমার কাছে মনে হয় না যে খুব একটা আসে। আপনার কাছে কি? ইয়া, ইউ আর অ্যাবসলিউটলি রাইট নাইট। খুব চমৎকার একটা প্রসঙ্গের অবতারণা করছে, যেটা আমি রিসেন্টলি দেখেছি। এই অনলাইন ট্রেনিং এর নামে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটা বড় গ্রুপের তরুণ আরো বেশি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। কেন? অনেক কষ্ট করে এনরোল করতেছে একটা টাকা দিয়ে, ও কিছু বুঝতেছে না, আর কাউকে বলতেও পারতেছে না। ও ভাবছিল কি জানেন, ওর এক্সপেকটেশন ছিল হাই, যে আমি এই 1000 টাকার ট্রেনিং এ ঢুকলেই কি হবে, আই উইল বিকাম এ গ্রেট স্কিল পারসন। বাট কি হচ্ছে, ও তো পারছে না সুযোগ ওইভাবে ডেভেলপ করতে, ওর মধ্যে ফ্রাস্ট্রেশন। সেদিন আমি একটা ভিডিও দেখলাম, একজন বলছে যে পৃথিবীর সবচেয়ে ফ্রাস্ট্রেটেড মানুষ কারা, যাদের হচ্ছে হেভি এক্সপেকটেশন কিন্তু ওই হিসেবে অ্যাচিভমেন্ট হয়নি। সো এই অনলাইন ট্রেনিং এ আসলে এতটা কাজ হয় না। অনলাইন ট্রেনিং এ বোঝা মানে থেকে শেখার মতো জায়গায় আমরা যেতে পারিনি এখন। সো এই কারণে আমি বলবো যে আমাকে আসলে টার্গেট করতে হবে যে আমি স্কিলে কত দূর যেতে চাই, এবং এটা একটা চেকলিস্ট তৈরি করে আগাতে হবে। তবে অনলাইন হেল্প করবে কাদেরকে? যারা অলরেডি একটা লেভেলে আছে, যেমন যার মধ্যে একটা নিড এসেছে, আচ্ছা আমি তো সেলফ ম্যানেজমেন্ট একটু ভালো করে শিখতে চাই, কিভাবে শিখতে পারি দেখি তো,
তখন কিন্তু কিন্তু আমি অল অফ এ সাডেন ইমোশনাল ইন্টেলিজেন্স অনলাইন থেকে শিখে ফেলবো, এটা কিন্তু টাফ, এটা সম্ভব না। এটা টাফ, একটু টাফ। আর বেসিকের জন্য আই থিঙ্ক যে যারা মেন্টর আছেন, সরাসরি মেন্টর, লাইক আপনার সাথে আমি কথা বলছি, আপনি আমার পরিচিত সিনিয়র, এই ধরনের মানুষদের কাছ থেকে আরো সহজে শেখা যায়। এবং আমি প্র্যাকটিক্যালি এটা ফেস করেছি যে আমার শুরুটা আমি যখন মানে এই ধরনের বিষয় শেখা শুরু করি, স্কিলগুলো, তখন আমার কাছে মনে হচ্ছে যে যারা আমার গুরু আছেন বা গুরুজন আছেন, সিনিয়র আছেন, আমি ওনাদের কাছ থেকে আরো ভালো শিখতে পারছি এবং সহজে, এবং ভুল হলেও সেটা দ্রুত বুঝতে সুবিধা হচ্ছে। কিন্তু অনলাইনে সেটা একটু দীর্ঘ যাত্রা এবং একটু টাফ, যেটা বললেন বেসিকটা আছে। কারণ কি আপনার ভালো মেন্টর হলো কি আপনি কোথায় আছেন সেটা তো বুঝতে পারবে। যেমন ধরেন সচিন টেন্ডুলকারও এক সময় ভালো খারাপ খেলছিল, ব্যাটিং এর পছন্দ, তখন কিন্তু আমি শুনেছি যে বিরাট কোহলির কথা, বিরাট কোহলি কিন্তু একদিন শুনলাম যে খুব বাজে যাচ্ছিল টাইম, তখন সে সচিন টেন্ডুলকারকে নিয়ে সেশন করেছিল। সো আমি মনে করি যে মেন্টরের সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে মেন্টর উইল অ্যাকচুয়ালি নো দ্য জার্নি দ্যাট ইউ ওয়েন্ট থ্রু। আর মেন্টরের মধ্যে তো নিজের এমপ্যাথি থাকতে হবে। অনেক সময় কিন্তু আমরা এমপ্যাথি দুইটা জিনিস বলি, একটা হচ্ছে যে ইফ ইউ গো থ্রু দ্য প্রসেস দেন ইউ নো। অনেকে জেনেও ভুলে যায়। যেমন দেখবেন যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা একটা সময় কেউ স্ট্রাগলিং ক্যারিয়ার মধ্যে দিয়ে এসেছে, কিন্তু কেন জানি না তার ওই লাইফটা সে শেয়ার করতে লজ্জা পায়, ভয় পায়। যেমন ধরুন কেউ আজকে কৃষকের ছেলে ছিল, ও কিন্তু বলে না আমি কৃষকের ছেলে, এটা বলতে ভয় পায়, যে যদি ওর সবাই চাষার ছেলে বলে, খুব বড় কিছু মানুষ বলে, এছাড়া কিন্তু বলে না, গর্ব করে বলতে চায় না। এটা একটা সমস্যা আছে। এই জন্য হয়েছে কি ও নিজেই কিন্তু ওই জীবন থেকে ভাগতে চাচ্ছে, তখন তুমি পারবে না। আরেকটা হচ্ছে যে আপনি ওর মধ্য দিয়ে যান নাই, বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, এটাও কিন্তু সম্ভব। মানে আপনার যখন প্রজ্ঞা থাকবে না, কারণ এমপ্যাথির জন্য আমরা বলছি যে আপনাকে পড়তে হবে প্রচুর, ইউ হ্যাভ টু এক্সপ্লোর দ্য ডিফারেন্সেস, তাহলে আপনি বুঝবেন। যেমন একটা ছোট এক্সাম্পল দিই, আমাদের বর্তমানে বাংলাদেশে একাডেমিক সেক্টরের প্রচন্ড খারাপ অবস্থা। এটার মেইন কারণ কি জানেন? যারা ভাইস চ্যান্সেলর হচ্ছে তারা একটা লেকচারার লেভেলের টিচার কি চায় এটা জানেই না, বিকজ দে নেভার ওয়েন্ট থ্রু দিস প্রসেস। এটাকে আমি নাম দিয়েছি, নতুন একটা কনসেপ্ট নাম দিয়েছি, সেটা হচ্ছে বলি প্যারাসুইটিং করা। আচ্ছা আচ্ছা, প্যারাসুইটিং মানে ধরেন আপনার ইন্ডাস্ট্রিতে একজন 30 বছর ধরে কাজ করছে, কিন্তু আপনি আরেকটারে যে ইন্ডাস্ট্রিতে জীবনে কাজ করেন ওরে আসে উড়ায় এনে ওর বস বানায় দিবেন। এটাকে আমি নাম দিয়েছি প্যারাসুইটিং। বাংলাদেশে প্যারাসুইটিং হচ্ছে। আর প্যারাসুইটিং যাদের, তাদের মধ্যে এমপ্যাথির কিছুই নেই, কারণ ও তো ইন্ডাস্ট্রিতে নাই। যেমন ধরেন আমাকে যদি আজকে একটা গার্মেন্টস কোম্পানির হেড বানায়, আমি পারবো? নো ওয়ে, ভেরি ডিফিকাল্ট। আমি কি জানি যে গার্মেন্টস কর্মীরা কোন লাইফের মধ্যে দিয়ে গিয়েছে? ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আর বাংলাদেশে এখন কি হচ্ছে জানেন? এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো খুব খারাপ অবস্থায় চলছে, কারণ ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা পাবলিক ইউনিভার্সিটি একটা সিনিয়র প্রফেসরকে এনে ভিসি বানাই, হেড বানাচ্ছি। মাই গুডনেস, দে হ্যাভ নো আইডিয়া। সরকারি চাকরি আর বাংলাদেশে বেসরকারি চাকরির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা আমরা বুঝতে পারছি কোথাও, ম্যাক্সিমাম জায়গায় দেখলাম একই প্রবলেম। সত্যি কথা বলি, বাংলাদেশে লিডারশিপে হিউজ ক্রাইসিস। বাংলাদেশ এত অমিত সম্ভাবনার একটা দেশ, এখন আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা নিতে পারছি না। কেন জানেন? কারণ এই ইউথটা তো পথভ্রষ্ট, ওরা তো রাইট কোনো ইন্সপিরেশন পাচ্ছে না। কারণ ও দেখতেছে ওর বস এমন একজন যে তার জার্নি জানেই না, আর কষ্ট করে শুনতেও চায় না। কারণ বস ব্যস্ত আছে কি, এসে নিউজ পেপার পড়বে, একটু ঘুরবে, এক জায়গায় ভাষণ দিবে, এক জায়গায় কেক কাটবে, এই কাজ। যেটি বলছেন আসলে মানে অ্যাকচুয়াল যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটা আসলে মানুষ জানছে না। এটা একটা বড় সমস্যা। মানে যারা আসলে শেখাবে, যারা সোসাইটিকে নতুন কিছু জানাবে, চিন্তা করতে শেখাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, একটা ট্র্যাক দেখাবে, একটা মানে একটা আইডিয়ার মতো একটা জায়গায় তাদেরকে নিয়ে যাবে, ফ্লোস্ট্রিট নিয়ে যাবে একটা কথার মাধ্যমে। সেই যে মানুষগুলো, আমার কাছে মনে হয় যে সেই মানুষগুলোর কথাই আসলে কম। এমন সব কথাগুলো আসতেছে যেগুলো আসলে বাতাসের মতো, শুধু গায়ে লাগবে কিন্তু আসলে কাজের কাজ কিছু হবে না। তো কিন্তু যেগুলো আসলে চিন্তা করতে শেখাবে, যেই মানুষগুলো আসলে কথা দরকার, সেই মানুষগুলোর কথা আমার মনে হচ্ছে আপনি বলতে পারেন যে টেলিভিশন, পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই খুব কম। এটা আমার কাছে মনে হচ্ছে, এবং সেটার একটা মানে প্রচেষ্টার জায়গা থেকে আমাদের আজকের এই মানে আলোচনা বা এই আজকের আয়োজনটি, যে আমরা চাই যে মানুষ আসলে যারা আসলে চেঞ্জ মেকার, যারা আসলে চেঞ্জ মেক করতে পারবে, তাদেরকে। এত সুন্দর একটা থট প্রভোকিং আইডিয়া আপনারা শেয়ার করেছেন, আমি খুব থ্যাঙ্কফুল টু ইউ। এই জায়গাটা আমার একটা কথা মনে পড়ছে, দেখেন আপনি কত চমৎকার একটা কথা বলেছেন, যেটা আমাদের দেশে মিসিং। আজকে ফর এক্সাম্পল, সাপোজ আমি আজকে অ্যাক্টিং শুরু করবো, ফর এক্সাম্পল আমি 2-3 বছর অ্যাক্টিং করেছি, কিন্তু কোনো জায়গায় আমার সমস্যা আছে। এখন আমার এই অ্যাক্টিং এর সমস্যা শুধরায় দিবে কে? আমার যদি লাক ভালো হয়, যদি আমি হুমায়ুন ফরিদিকে পাইতাম তাহলে কি হবে, বা আসাদুজ্জামান নূর তখন কি হবে বলতে পারবে।
এখন এই পরামর্শ যদি আমাকে এমন একজন যায় যে 10 বছর ধরে কাজ করছে ঠিকই, কিন্তু তার নিজেরই অ্যাক্টিং ভালো না, সে কি পারবে? নো ওয়ে। Never. কারণ বাংলাদেশে এখন একটা সমস্যা হচ্ছে কি, একটা জিনিস আমি আমার ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং এ করাই, সেটা হচ্ছে যে হোয়াট ইজ পপুলার মে নট বি রাইট, হোয়াট ইজ রাইট মে নট বি পপুলার। এই জন্য দেখেন ওয়ারেন বাফেট একটা কথা বলেছিল স্টক মার্কেটে, যে when everybody is afraid, মানে greedy, I become afraid. তার মানে কি গ্রিডি মানে কি সবাই শেয়ার কিনতেছে, কারণ লাভ হচ্ছে, ও তখন আর কেনে না, ও বসে থাকে। কারণ ও বলছে যে কি, সবাই যখন গ্রিডি আমি তখন ভয় পাই। when everybody is fearful, I become greedy. দেখেন এটার কথাটা কি, ইমোশনাল ইন্টেলিজেন্স, যে আপনাকে যে স্রোতের সাথেই যেতে হবে, নো একদম বলা হচ্ছে না যে আপনি এমন একটা স্রোতে যাচ্ছেন যে স্রোতটা রং স্রোত, তাহলে কি হবে? আপনি তো সবাই ফলো করলে আপনি ফলো করবেন, নো। এই যে স্রোতের বিপরীতে যা, দেখেন আমার যদি এক্সাম্পল দিই, দেখেন আজকে আমি কিন্তু বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছি। তো 3 Idiots মুভি আমার এত ভালো লাগে এই কারণে যে শেষে এসে ছেড়ে দিছে, বলে না আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার বুয়েট, আমি অ্যাডমিশন টেস্টে 52তম হয়েছিলাম। বাংলাদেশে এটার মানুষ তো সাধারণ ব্যাপার। তো ওইটা আমি পাশ করার পরে আমি কি চাইলে এই লাইনে থাকতে পারতাম? পারতাম। আজকে লাইনে থাকলে আজকে আমি বর্তমানে আমার ধরনের থেকে 3 গুণ টাকা কামাইতে পারতাম। ভিসা পাওয়া কোনো ব্যাপারই না। বুয়েটের কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট জন্য আমেরিকাতে মানুষ বসে আছে। মানে অনেক গ্রাজুয়েট আমি দেখছি কিছুই পারছে না, জানছে না, তারপরেও আজকে ভালো ক্যারিয়ার। কারণটা কি? ওখানে তো সব প্রোটোটাইপ। আপনি শুধু একবার একটা ভিসা লাগায় একটা মাস্টার্স করতে পারলে মোরাললেস কি হবে, আপনারা ভালো ক্যারিয়ার হয়ে যাবে। কিন্তু আমি কি করেছি, আমি কিন্তু সাহস নিয়েছি যে নো, আমার এটা ভালো লাগছে না, আমি এটা থাকবো না। আমি বুয়েটে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে বুঝে গেছি নো, আই এম এ পিপল ওরিয়েন্টেড গাই। I don't want to spend rest of my life with the machine. দারুণ বলেছেন। আমি চিন্তা করেছি I want to spend my time with people. দেখেন লাকিলি আমি কোথায় চলে আসছি, আজকে আমি এমবিএ করেছি, ওয়ার্ল্ডের প্রথম বিজনেস স্কুল থেকে আমি মাস্টার্স করেছি আলহামদুলিল্লাহ, ইএসিবি বিজনেস স্কুল, এটা ওয়ার্ল্ডের প্রথম বিজনেস স্কুল, 1819 সালে এস্টাবলিশড। সো এখান থেকে পড়ে আমার পুরো ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমি তখন বুঝছি যে ও মাই গড, আমার যদি ছোটবেলায় কোনো মেন্টর থাকতো, হয়তো আমাকে হার্ভার্ড বিজনেস স্কুলের পড়ার স্বপ্ন দেখাতো, তাহলে আমি কি হতো? আমি নিশ্চয়ই হার্ভার্ড বিজনেস যেতে পারতাম। এটা কিন্তু এমন কোনো রকেট সায়েন্স না, আমাদের মধ্যে একটা ট্যাবু তৈরি করা আছে। আমি কিন্তু খুলনার প্রাইমারি স্কুল থেকে পাশ করছি, এবং আমার পরিবারে এই যে আমি হচ্ছে 1998 সালে চান্স পাইছিলাম, কত বছর হয়ে গেছে, 26 বছর। আমার রক্তের সম্পর্কে আজ পর্যন্ত আমার পরে আর কেউ বুয়েটে চান্স পাইনি। আর আমি একমাত্র, আমার আগেও কেউ পড়ে নেই, বাট আমি ওই সময় 52তম হয়েছি। ওয়াই? ওই যে আমার ছোটবেলায় আমার সেলফ অ্যাওয়ারনেস হয়েছিল 1989 সালে, আমি ক্লাস 5-এ থাকা অবস্থায় I found that okay, আমি বুয়েটে কম্পিউটার সায়েন্সে পড়ি। এই যে আমার সেলফ অ্যাওয়ারনেস আমাকে এখানে, আজকে যে আমি যে আপনাদের সাথে বসে কথা বলছি, এটার মেইন কারণ ওই বুয়েটের। এই বুয়েটে কেন হয়েছিল? আমার সেলফ অ্যাওয়ারনেস। আমি যখন বুয়েটের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, মানুষ অনেক নেগেটিভ কথা বলছে, চান্স পাবে না জীবনে। আমি খুলনা পাবলিক কলেজে পড়েছি, খুলনায় কোচিং করেছি। সো ইসি, সো আমি বলবো যে আজকে কিন্তু আপনারা ঠিকই বলেছেন যে আজকে আমাদের এই মেন্টরশিপের প্রচন্ড অভাব প্রত্যেকটা সেক্টরে। নাটকের কথা কেন বললাম? বিকজ সহজে দেখা যায়। যেমন আজকে একটা গ্রাজুয়েট ফাইন্যান্সে ভালো করবে, কোথায় পাবে মেন্টর? রাইট। সো আমি মনে করি এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার আছে। কর্মক্ষেত্রে তো সবাই ম্যানেজার, কিন্তু সবাই কি লিডার? এইটাকে একটু এটা খুব চমৎকার একটা কথা বলেছেন। সো আমরা কিন্তু এই কথাটা সবসময় বলি যে অল লিডার্স আর ম্যানেজার্স, বাট অল ম্যানেজার্স আর নট লিডার্স। মানেটা কি? মানে লিডার যারা হবে তাদের মধ্যে ম্যানেজমেন্ট কোয়ালিটি থাকতে হবে, কিন্তু ম্যানেজার সবাই লিডার হতে পারে না। সো আমার মতে বাংলাদেশের ম্যাক্সিমাম যাদেরকে লিডার বলি এরা আসলে ম্যানেজার, লিডারশিপে যেতেই পারে না। তো পার্থক্যটা কথা আমরা বলছি যে লিডার্স ডু দ্য রাইট থিংস আর ম্যানেজার ডু দ্য থিংস রাইট। মানেটা কি? একটা ম্যানেজারের আসল লক্ষ্য থাকে কাজটাকে ঠিক মতো শেষ করা। কাজটাকে ঠিক মতো শেষ করা মানে কি? যেটা হয়ে এসেছে, তার মানে স্ট্যাটাস কো, যা হয়েছে, তো সে কপি বুক হবে, সে কপি ম্যানুয়াল দেখবে, এর বাইরে যাবে না। আর লিডার্স কি? ট্রাই টু ডু দ্য রাইট থিংস। রাইট থিংস মানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে হোয়াট ইজ বেস্ট, ট্রাই টু ডু দিস। যেটা আমি একটু আগে কানেক্ট করেছি যে ম্যানেজার সাধারণত পপুলার জিনিস করার চেষ্টা করবে, কিন্তু লিডার কি করবে? রাইট জিনিসটা করার চেষ্টা করবে। সো দ্যাট ক্রিয়েটস দ্য ডিফারেন্স। সো লিডার্স কিন্তু অনেক সময় কি হবে? আনএন্টিসিপেটেড পাথ নেয়, সে কিন্তু ভিশনারি। এবং লিডার মানেই হচ্ছে এমন পথে যাবে যে পথে আগে কেউ যায় নাই। কিন্তু বাংলাদেশের ম্যানেজাররা কি এই সাহস করবে? ডেফিনেটলি নট। সো যারা লিডার তারা থাকে হচ্ছে অনেক বেশি আপনার কি বলবো, অনেক কারেজিয়াস থাকে, অনেক ব্রেভ। সে এমন কিছু ডিসিশন নেয় যেটা কিন্তু আগে কেউ নেয়নি। এই জন্য দে ক্রিয়েট দ্য ডিফারেন্স ইন দ্য মার্কেট। সো বাংলাদেশের ম্যাক্সিমাম যাদেরকে আমরা লিডার বলি, সো কল্ড, এরা আসলে ঘুরে ফিরে মোর অর লেস ম্যানেজার্স, আনলেস দে হ্যাভ দিস কাইন্ড অফ এক্সাম্পল। আপনারা হয়তো বা, যেমন আমি বলবো যে আমাদের আপনার সাইদ আলমগীর স্যার, হি ইজ এ গ্রেট লিডার, বিকজ উনি যে হালাল সাবানটা ওনার তৈরি করে, এবং
প্রত্যেকটা জায়গায় আমি ওনার সাথে প্রচুর সময় কাটানোর সৌভাগ্য হয়েছে, এবং আমি বলি যে বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের কর্পোরেট সত্যিকার। প্রত্যেকটা জায়গায় উনি ডিফারেন্সিয়েশন এনেছেন। হি ইজ এ গ্রেট লিডার, বাট কয়জন এরকম লিডার আছে কর্পোরেটে? নট সো মেনি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স। আচ্ছা, বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারেন যে ডিভোর্স একটা বেড়েই চলছে, হ্যাঁ, এবং এটা দিন দিন আরো বাড়ছে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে এটা আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাবের কারণে হচ্ছে মূলত? জি, একটা বড় কারণ তো সেটাই। কারণ কি, ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের মধ্যে থাকে তারা কিন্তু বিগ পিকচার দেখে। সো বিগ পিকচারটা কি, যে আই উইল হ্যাভ এ হ্যাপি লাইফ, যেখানে আমার স্পাউস এবং আমার বাচ্চাদের নিয়ে একটা সুন্দর। দেখেন, লাইফের কিন্তু এক একটা মানুষের এক একটা গোল থাকে। এই আপনাদের এখানে বসে আমি একজনের লেখা পড়ছিলাম, যে আপনার ওনার নাম হচ্ছে কি ভুলে গেছি, যে হুমায়ুন আহমেদের সব নাটকে খুব সিনিয়র রোলটা করতো উনি। ওই যে গাছ লাগানো নিয়ে যারা একটা বিখ্যাত অ্যাড ছিল, আবুল খায়ের। আমি পড়লাম যে আবুল খায়ের সারা জীবনে বিয়ে করেনি। তো এক একটা মানুষের কিন্তু এক একটা লাইফে মিশন থাকে। বাট ট্র্যাডিশনালি দেখবো যে 99% মানুষের জীবনটা কি, যে চাকরি করবে বা একটা কাজ করবে, এরপর একটা বিয়ে হবে, তারপর একটা সংসার হবে। এটা একটা আলাদা আনন্দ। আমরা যদি পার্সোনালি বুঝি, আমার যে 2 বাচ্চা আছে, এই 2 বাচ্চার যখন আমি হাসি দেখছি, আমার কাছে মনে হয় যে এটা আমার একটা স্বর্গ সুখের মতো, রাইট? সো এইটা আমি কখন পাবো? যখন আই ক্যান মেক এ গুড ফ্যামিলি লাইফ, রাইট? এখন সমস্যাটা হয়েছে কি, বেশিরভাগ মানুষ ওই বিগ পিকচারটা চিন্তা করে না। ও সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো আজকে যে ডিভোর্সের একটা বড় কারণ হচ্ছে নার্সিসিজম। কারণ ও চিন্তা করছে যে আমার যা চাই সেটা পাইতে হবে, আর আরেকজনের ভিন্ন মত ওটাকে সে অ্যাকসেপ্ট করতে পারছে না। আর মেইন সমস্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে ছেলে মেয়ের কারণে। মানে ছেলে আর মেয়ে কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের ডিফারেন্স আছে, এবং এটাই কিন্তু একটা, আমি মনে করি যে মানবতার সবচেয়ে বড় বিউটি। এবং এই কারণে কিন্তু পুরুষ নারী মিলে বিয়ে করছে, বাচ্চা হচ্ছে। এটাই এই প্রভেদটা মেনে নিতে হবে। যেমন আমি আমার লাইফে দেখেছি অনেক জিনিস, একটা ছেলের কাছে এটা খুবই ট্রিভিয়াল, বাট মেয়ের কাছে এটা অনেক বেশি খুবই মূল্যবান জিনিস। আবার মেয়ের কাছে ট্রিভিয়াল, পুরুষের কাছে এটা লাইক খুবই ইম্পর্টেন্ট। যেমন একটা জোকস এসেছে, এটা খুব সুন্দর, বাট এটা রিয়েল জোকস, যে একটা ছেলে হাজবেন্ড, সে খুব মন খারাপ, বউ চিন্তা করছে আমি কি ভুল করলাম, কি করলাম না করলাম, টেনশন, তার রাজ্যের চিন্তা ভাবনা। আর ওদিকে ছেলেটা চিন্তা করতেছে যে পেন্সিল সিগারেটের দাম 15 টাকা হয়ে গেছে, কেমনে চলবো। আর একটা মিম দিয়েছে এরকম, যে মেয়েটা চিন্তা করতেছে যে ছেলেটা এত, আমার হাজবেন্ড এত মন খারাপ কেন, মন খারাপ কি করছে, আমি কি ওইদিন বেশি কথা বলে ফেলছি, আমি কি বেশি আড্ডাবাজি করছি, এই সেই। আর ছেলেটা চিন্তা করতেছে যে আরে সেদিন মোটর সাইকেলে কিক নিতে যায় দেখে স্টার্ট হচ্ছিল না। সো ইউ সি দ্য ইস্যুস। সো এই প্রভেদ গুলো আমাকে, এটা কিন্তু এমপ্যাথি আপনাকে শিখাবে, যে হাউ টু গিভ দ্য ইম্পর্টেন্স টু দ্য ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে ছেলে মেয়ে আজকে একসাথে থাকতে না পারার একটা বড় কারণ হচ্ছে যে দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন অফ ফেমিনিন অ্যান্ড দ্য ম্যাসকুলিন এনার্জি। বলা হয় একটা পরিপূর্ণ মানুষের মধ্যে 2টা এনার্জি থাকবে। একটা পরিপূর্ণ মানুষ, তার মধ্যে দেখবেন যেমন পুরুষের মধ্যে কি আছে, পুরুষ মানে কি একটা তেজি ভাব, বিয়ে করবে। আবার পুরুষ কি নমনীয় হবে না? অবশ্যই হবে। ও যখন ভালোবাসছে তখন কি করছে, হি ইজ শোয়িং হিজ ফেমিনিন এনার্জি, রাইট? ও যখন বাচ্চাকে টেক কেয়ার করছে তখন কি হচ্ছে, ফেমিনিন এনার্জি। সো একটা মানুষকে, একটা পুরুষকে, একটা নারীকে, দুজনকেই বুঝতে হবে যে ওয়ান টু অ্যাপ্লাই দ্য ফেমিনিন এনার্জি, ওয়ান টু অ্যাপ্লাই দ্য ম্যাসকুলিন। তো মজার ভাবে দেখা যায় ম্যাসকুলিন বেশিরভাগই ম্যাসকুলিন, ফেমিনিন। এইটার জন্য আমার ইমোশনাল দরকার, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স উইল লেট ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি। কখন কোন পরিবেশে আপনাকে কিভাবে বিহেভ করতে হবে, এটা খুব চ্যালেঞ্জিং, খুব টাফ। আপনি যে এনার্জির কথা বললেন, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন, এই কনসেপ্টটাই তো অনেকে জানে না, যে একটা ছেলের মধ্যে যে ফেমিনিন এনার্জিটা আছে, নমনীয়তা, এই পরিপূর্ণতা থাকতে হবে। এই পরিপূর্ণতা মাস্ট থাকতে হবে। একটা এক্সাম্পল দিই আপনাদের এই শোতে, সেটা হচ্ছে যে এক্সাম্পল দেওয়া হচ্ছে যে মনে করেন যে বাংলাদেশের একটা দেব জসিম এবং শাবানা, মনে করেন 2জন হাজবেন্ড ওয়াইফ, 2জনই চাকরি করে বাসায় ফিরেছে, একসাথেই বাসায় ফিরেছে, আলাদা চাকরি করে। তো শাবানা বলছে যে জসিম বলছে যে শাবানা, মানে ওয়াইফকে বলছে যে ডার্লিং আজকে আমার দিনটা খুব খারাপ গেছে, ইট ওয়াজ এ ভেরি অফুল ডে। শাবানা বলছে ডোন্ট ওয়ারি জসিম, ইউ আর এ রক স্টার, আই নো দ্যাট ইউ ক্যান মেক এভরিথিং রাইট। জসিম খুবই খুশি, সে হাসতে হাসতে বাথরুমে চলে গেল। পরের দিন ফিরছে, আজকে জসিমের কোনো সমস্যা নেই। শাবানা বলছে জসিম আর বলো না, আই হ্যাড এ অফুল ডে। জসিম বলছে শাবানা ডোন্ট ওয়ারি, ইউ আর এ চ্যাম্পিয়ন, ইউ ক্যান মেক এভরিথিং রাইট। জসিম তো খুশি যে ভালো একটা দিছি পরামর্শ, কিন্তু ওদিকে শাবানা মন খারাপ। ডু ইউ নো দ্য রিজন বিহাইন্ড দ্যাট? লাস্ট ডে জসিম নিডেড এ ম্যাসকুলিন এনার্জি ফ্রম শাবানা গেভ ইট, জসিম ওয়াজ হ্যাপি। বাট আজকে
শাবানার কি এনার্জি দরকার ছিল? ফেমিনিন এনার্জি। জসিমকে বলতে হবে যে শাবানা বলো কি হয়েছে। হুম। শাবানা চাচ্ছিল যে সে শুধু শুনুক, হুম। বা জসিম কি শুনেছে? নো। তাহলে এই যে কি হচ্ছে, ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, এবং এটা আস্তে 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 কি হয়, দুইটা মানুষ বসবাস করছে, মানসিক দূরত্ব হিউজ। এবং আমাদের সমস্যাটা হয় কি, আমরা না খুব বড় বড় জিনিসের উপর গুরুত্ব দিই, বাড়ি গাড়ি এগুলা, হুম। কিন্তু মানুষের মনটা বোঝা এটা খুব সচল একটা জিনিস। এটা এবং এটা কিন্তু প্রতিদিনও চেঞ্জ হতে পারে। যেমন একটা মানুষের চাহিদা কালকে কি এবং আজকে একটা নতুন ঘটনা ঘটেছে, এই মুহূর্তে কি অবস্থা, বিকজ ইট ডিপেন্ডস অন সো মেনি আদার ইস্যুস। এতগুলো মাথায় রাখা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি গতকালকে একজনকে যে ট্রিটমেন্ট দিয়ে হ্যাপি করেছি, নট নেসেসারিলি আজকে সেম ট্রিটমেন্ট উইল ওয়ার্ক। এটা করার জন্য আপনাকে কি করতে, আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। ইউ হ্যাভ টু পুট ইউরসেলফ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। সো এটাকে আমি বলছি প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। ডিভোর্স বেড়ে যাওয়ার একটা বড় কারণ আমরা প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেসটা দিতে পারি। আমরা আমাদের পুরনো অনেক কিছু টেনে নিয়ে আসি, মানে আমাদের পুরনো ট্রমা সবকিছু মিলে একসাথে একটা ব্লান্ডার করে ফেলি, ব্যাস। আর ইগোটা খুব সমস্যা ক্রিয়েট করে। আমি প্রচুর মুভি দেখেছি, যে মুভি দেখা গেছে হাজবেন্ড ওয়াইফ ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে জাস্ট বিকজ অফ ইগোর কারণে। সো ইগো কিন্তু মানে ইগোটাকে দূর করার জন্য কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স হেল্পস আ লট। বিকজ ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমার ভালো থাকে, দেন আমি প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে দেখবো, আলাদাভাবে চিন্তা করবো, তখন কিন্তু আস্তে আস্তে আমার ইগোটা কি হবে, চলে যাবে। বিকজ ওয়েন এভার আই এম থিঙ্কিং অ্যাবাউট আদার্স, তখনই কিন্তু আমার ইগোটাকে কি হচ্ছে, আমি সরে ফেলছি। আচ্ছা, ইগো আর সেলফ রেসপেক্ট, এই দুইটা জিনিসের ডিফারেন্সটাকে একটু ছোট করে বলবেন? এটা খুবই দেয়ার ইজ এ ফাইন লাইন বিটুইন দিস। আমি যেটা নিজের ব্যাখ্যা সেটা হচ্ছে সেলফ এস্টিমটার একেবারে ফাইন লাইন, এটার একটু বেশি উপরে, মানে অতিরিক্ত সেলফ এস্টিম আসলে ইগো বা প্রাইড। সো সেলফ ওর্থ বা সেলফ এস্টিম থাকে না বলে সে ইগোটা দেখায়। ইগোটা কিন্তু আমি বলবো যে ইনফেরিয়র কমপ্লেক্সিটি থেকে আসে বা ইনসিকিউরিটি থেকে আসে। এন্ড ইনসিকিউরিটি আপনার কখন আসবে, যখন আপনার সেলফ ওর্থ নাই। আমি আজকেই দেখলাম যে সেলফ ওর্থ ক্যান নট বি রিপ্লেসড বাই নো অ্যামাউন্ট অফ ওয়েলথ, নো অ্যামাউন্ট অফ কানেকশন। তো বেশিরভাগ মানুষ কিন্তু আজকে তার এই সেলফ ওর্থটা তো ডেভেলপ করতে পারছে না, কারণ ওর সেলফ অ্যাওয়ারনেস নাই। আর সেলফ অ্যাওয়ারনেস না থাকতে পারলে সে অল্প কিছুতে রেগে যায়, সে প্রত্যেকটা কিছুতেই নিজেকে অপমান হওয়ার জন্য খোঁজে। তো একজন আমার খুব নাম করা একজন মেন্টর, আমি বলবো যে ওয়েন ডায়ার, উনি বলছে যে বেশিরভাগ মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে অপমানিত হওয়ার জন্য। সে খুঁজতেছে যে আমি কখন অপমানিত হবো, কখন কষ্ট পাবো। কষ্ট তো আপনার কাছে আসবে, বাট আমি যদি রক সলিড হই যে নো আই এম ওয়েল উইথ মাইসেলফ। যেমন বর্তমানে আমি চর্চা করে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গিয়েছি, আমার সম্বন্ধে আজকে যখন কেউ কোনো বাজে কমেন্ট করছে, আমি প্রথমে বোঝার চেষ্টা করি যে ইজ ইট ভ্যালিড। ইফ ইট ইজ নট, আই পুট ইট ইন দ্য ট্রাশ ক্যান। আমি দেখতেও চাই না কে কমেন্ট করেছে, কেন করেছে, আই ডু নট টু লুক ফর ইট। এক্সিলেন্ট। আচ্ছা, আমার আজকের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে আপনার 20 বছরের জব এক্সপিরিয়েন্স, আপনি অ্যাজ আ টিচিং প্রফেশনাল 20 ইয়ার্স, ইটস আ লং টাইম। কিন্তু এই জন্যই আপনাকে প্রশ্নটা করছি যে গ্রাজুয়েশন করে বের হচ্ছে, ওরা বলছে জব মার্কেটে জব নেই, কিন্তু কর্পোরেট সেক্টরে আমি দেখেছি তারা বলছে যে যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছি না। এই যে গ্যাপ, ক্যাম্পাস টু কর্পোরেটের যে গ্যাপটা, আপনার কি মনে হয় এটা কেন? যে আসলে প্রবলেমটা হচ্ছে দুই জায়গাতে হচ্ছে। একটা হচ্ছে যে ক্যাম্পাস থেকে স্টুডেন্টরা বা গ্রাজুয়েটরা যে ধরনের স্কিল শেখা দরকার বা যে অ্যাটিটিউডটা বা পার্সোনালিটি ডেভেলপ করা দরকার, ওইটা ডেভেলপ করতে পারছে না। আর জব মার্কেটে যারা ক্যান্ডিডেট পাচ্ছে না বলছে, ওদের সমস্যাটা হয়েছে কি, ওদের নিজস্ব কোনো ট্রেনিং স্কিম নাই। ও ভাবতেছে যে আমার এক্সেল টেক্সেল যা দরকার ওগুলো একটা বাচ্চা শিখে আসবে, নট নেসেসারি শিখে আসবে। এখন দেখবেন ওয়ার্ল্ডের নাম করা কোম্পানিগুলো কি করে, আপনাকে চাকরি পাওয়ার পরের দিনে কি কাজে লাগায় দেয়? নো, তারা কিন্তু দে টেক ইউ থ্রু সাম ওরিয়েন্টেশন প্রসেস। সো আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে এরা কিন্তু এই ধরনের কোয়ালিফাইডও না। আমাদের একটা আজকে আপনার শুরুতে বলে যাই, বাংলাদেশের কর্পোরেটটা শুধু বাংলাদেশের একাডেমিক ইন্ডাস্ট্রি নিয়ে নেগেটিভ কথা বলে, বাট আজকে আমি আপনার সাথে বলে যাই আমার কোম্পানিগুলো তো সমস্যা আছে। আমার কোম্পানিগুলো তো বেশিরভাগ কোম্পানিগুলো কতটা রেডি হয়ে আজকে তৈরি হয়েছে, ওদের এইচআর কতটা প্রস্তুত, এটাও ভাবতে হবে। তবে দোষটা বেশি একাডেমিক সাইডেরও। একাডেমিক সাইডে আমরা স্টুডেন্টদেরকে শেখাতে পারছি না, খুব স্বাভাবিক, কারণ আমাদের ম্যাক্সিমাম টিচাররা তো থিওরিটিক্যাল পড়ালেখা করে, ও তো জীবনে দেখেই না কোম্পানিতে কি দরকার, কেন দরকার। হ্যাঁ, যেমন আমি রিসেন্টলি আমার ডিপার্টমেন্টে কি করেছি, যে লিঙ্কডইনে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে টপ 10টা স্কিল লিঙ্কডইনে কি 2024 সালে যাচ্ছে। 1 নম্বর আছে কমিউনিকেশন, তারপর হচ্ছে টিম ওয়ার্ক, এগুলা। তা আমি আমার টিচারদেরকে বলে দিছি যে আমাদের একাডেমিক কম্পোনেন্টে এমন ভাবে নিয়ে আসো এটা। যেমন একটা এক্সাম্পল আপনার প্রোগ্রামে দিই, মনে করেন আজকে আমি পড়াচ্ছি, যে কোনো কোর্সই পড়াই, প্রত্যেকটা কোর্সে অ্যাটলিস্ট
অ্যাটলিস্ট 20 কোর্সে আমার কি গ্রুপ প্রজেক্ট দেওয়া উচিত, এবং গ্রুপ প্রজেক্টটা কিভাবে করবে এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার অভিজ্ঞতা দেখেছি গ্রুপ প্রজেক্ট করার সময় ম্যাক্সিমাম গ্রাজুয়েট স্টুডেন্টরা নিজেদের যে ফ্রেন্ড সার্কেল নিয়ে গ্রুপ করে। হ্যাঁ এই কারণে হয় কি জানেন, যে ওদের এমপ্যাথিটা আরো কমতে থাকে হ্যাঁ এবং নতুনদের সাথে মানায় নেওয়ার ক্ষমতাটা কে কমে যায়। হ্যাঁ এই জন্য ওর মধ্যে কিন্তু ওই যে অ্যাপটিটিউডটা গড়ে উঠছে না। সো সমস্যাটা বিশাল একটা সমস্যা। আর জব মার্কেটে জব নাই, এটার আরেকটা কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো ডিস্ট্রাক্টেড, ওদের তো সেলফ অ্যাওয়ারনেস নাই, ও যে কি চায় ও জানে না। ও একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছে, মুখস্থ লিখে দিচ্ছে যে আমি এই কোম্পানি চাকরি, কিন্তু ও কি কোম্পানি নিয়ে পড়ালেখা করছে? নো, আমি যে এই জন্য একটা বই লিখতেছি, সেই বইটা হচ্ছে যে আপনার হাউ টু গেট জব, মানে হাউ টু গেট ইউর ফার্স্ট জব কাইন্ড অফ থিং। আমার কাছে মনে হচ্ছে তরুণদের এই ধরনের পরামর্শ দেওয়ার মতো লোকজনই নেই। না একদমই না। যেন আমি এখন আইডেন্টিফাই করছি, আমি যখন বিদেশে পড়ালেখা করছি তখন আমি বুঝি নাই, এখন বুঝি। ওখানে ভালো কোম্পানিতে চাকরি করার জন্য আপনাকে 3-4 পেজের সেলফ অ্যাসেসমেন্ট লিখতে হবে, হ্যাঁ 10টা কোশ্চেন থাকে। আমি আমার একটা ফ্রেন্ডকে দেখছিলাম, মাই গড, তখন আমি হাসাহাসি করছি যে কিরে, এটা জবে অ্যাপ্লাই, মানে ওয়ার্ল্ডের টপ কোম্পানি, বিএনপি পারিবাস বা এগুলা, মানে ওয়ার্ল্ডের নাম করা, জেপি মর্গান বা এগুলা। আচ্ছা তো আমি দেখি যে সে 3 দিন ধরে অ্যান্সার দিয়েছে। আমি তখন হাসতাম যে কি বলে, এখন বুঝি এগুলো হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ। ওখানে তার পার্সোনালিটি, তার চ্যালেঞ্জিং সিচুয়েশন, তার লিডারশিপ সিচুয়েশন, ডেমনস্ট্রেশন, এগুলো নিয়ে অ্যান্সার লিখতে হয়েছে। ওইগুলোর মাধ্যমে বেরোয় আসতেছে যে ও কেমন মানুষ। কোম্পানি, ভালো কোম্পানি কিন্তু কখনো আপনার স্কিল দেখে নিবে না, ভালো কোম্পানি আপনাকে হায়ার করবে আপনার পার্সোনালিটি দেখে। আর আমাদের ভার্সিটির বড় একটা কাজ হচ্ছে আপনার পার্সোনালিটি ডেভেলপ করা। যেমন আপনাকে প্রেশারাইজ সিচুয়েশন দিয়ে দেখবে যে আপনি কিভাবে রেসপন্ড করেন, আপনি কি রিয়াক্ট করেন নাকি রেসপন্ড করেন। আপনাকে চ্যালেঞ্জ সিচুয়েশন আনতে হবে, কিন্তু এগুলো তো আমরা করছি না। আমরা কিন্তু হয়ে যাচ্ছে শুধু পড়ালেখা করে পাশ করে সিজিপিএ ভিত্তিক। আর বাংলাদেশে একটা মূল বড় সমস্যাটা হচ্ছে আমাদের মিডল মিসিং, মানে বেশিরভাগ কোম্পানিতে আপনার টপে কিছু প্যারাসুইট করে লোকজন আছে, প্যারাসুইটিং করে নিয়ে আসতেছি, আর জুনিয়র পর্যায়ে যেহেতু সাপ্লাই লো, 10,000-15,000 টাকা দিয়ে পাই, এখানে হাজার হাজার লোক মাঝখানে নাই। এই যে আমাদের একাডেমিক ইন্ডাস্ট্রিতে, আমি আপনার সাথে বলে যাই, বাংলাদেশে আপনি বিজনেস স্কুলে ভালো মানের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পাবেন না। ম্যাক্সিমাম লেকচারার ভালো, কিন্তু ওরা এই একাডেমিক ইন্ডাস্ট্রিতে অতিষ্ঠ হয়ে কদিন পরে ভালোরা চাকরি ছেড়ে দেয়, ওরা কর্পোরেট চলে যায়। আর কর্পোরেটে কিছু মানুষ ওইখানে ধাক্কা খেয়ে না টিকতে পেরে পরে বুড়ো বয়সে আবার টিচিং আসে, ওরাও লেকচারার। তা দেখেন বাংলাদেশের লেকচারারে ভরে গেছে, আর অ্যাসোসিয়েট প্রফেসর উপরে তো নাই। তাহলে কিভাবে একটা জাতি ডেভেলপ করবে? আজকে ফর এক্সাম্পল আমি এখন 20 বছর অধ্যাপনা করার পরে আমি যখন ক্লাসগুলো নিচ্ছি, আই হ্যাভ দ্য প্রপার কন্ট্রোল, আই আন্ডারস্ট্যান্ড যে একটা কিভাবে এই টপিকের উপর কিভাবে একটা কোশ্চেন করতে হয়, কিভাবে একটা কেস ডেভেলপ করা যায়। যেমন আজকে আমার এমবিএ প্রোগ্রামে একটা কুইজ কোশ্চেন আছে, আই এম থিঙ্কিং ফর দ্য লাস্ট 3-4 days যে হাউ টু গিভ এ ইনোভেটিভ কোয়েশ্চেন। আমি প্রত্যেকটা জিনিস থেকে শেখার চেষ্টা করছি, আমি চিন্তা করছি যে হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন আই ক্যান টেস্ট, I can give to my students so that I can put them in the challenging situation. I can put them to think. I can put them to in a situation where they can be creative. Because আজকে প্রথমে ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলো খুঁজতেছে 1 নম্বর স্কিল বলছে তার ক্রিয়েটিভিটি। কমিউনিকেশন স্কিল চাচ্ছে নর্মাল কোম্পানি সবাই অনার্স, বাট সফিস্টিকেটেড কোম্পানিগুলো, আপনি অ্যাপল বা আপনি আপনার ফেসবুক এসব চাকরি করতে যান, ওরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবে আপনি ক্রিয়েটিভ কিনা, বিকজ আপনাকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে। সো দিস আর অ্যাকচুয়ালি সাম অফ দ্য চ্যালেঞ্জেস। হ্যাঁ, আমার দ্যাট মিন্স ক্রিয়েটিভিটি একটা স্কিল, ওরা যে দ্যাট স্কিল, দ্যাট মিন্স এটা ডেভেলপ করে। ক্রিয়েটিভিটি শুধু স্কিল না, এটা ইটস এ প্রসেস অলসো। আমরা বলছি যে ইটস এ প্রসেস, বিকজ ইউ হ্যাভ টু টেক থ্রু দ্য জার্নি। ক্রিয়েটিভ হওয়া যায় প্র্যাকটিস করলে, ক্রিয়েটিভ ইজ এ প্রসেস, এটা স্কিল প্লাস ইটস এ প্রসেস থ্রু হুইচ ইউ হ্যাভ টু ডেভেলপ। কারণ একটা মিথ আছে যে ক্রিয়েটিভিটি শুধুমাত্র এটা বাই বর্ন, নো। তো ইটস এ স্কিল, ইটস এ প্রসেস। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাকে বলে দেওয়া হলো যে লাইক যে আচ্ছা এই কাজটা করো, এই কাজটা আরো কয়ভাবে করা যায় তুমি চিন্তা করো। বা ধরুন আজকে আমি এখান থেকে গুলশান যাব, আমি যদি আমার স্টুডেন্টকে বলি যে আচ্ছা থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট আর দ্য ডিফারেন্ট রুটস আই ক্যান টেক, তখন কি হচ্ছে তার ওই যে ব্রেন স্টর্মিং করছে। সো আমরা যেটা হয়েছে, আমাদের তো ব্রেনটাকে আমরা কাজেই লাগে না। বলা হয় যে আমাদের যে হিউম্যান, আমরা যে মানুষ, পশুর সাথে আমাদের একটা বড় প্রভেদ হচ্ছে আমার থিঙ্কিং অ্যাবিলিটি। সো এই থিঙ্কিং অ্যাবিলিটিটাকে আমি কাজেই লাগাই, আমার ব্রেনটাকে তো আমি ইউজই করি, যেটা দিয়ে আপনার প্রোগ্রামটা শুরু করেছিলেন। যে আমার তো বর্তমান হচ্ছে, আমি এই জন্য বলি যে আমার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা। এই ক্ষমতাটা অসীম। আমি বলছি সবকিছু আসছে যে চিন্তা থেকে, যে এটা যা বলতেছেন সব আসছে চিন্তা থেকে। তো আমাদের বাংলাদেশের গ্রাজুয়েটদের এই চিন্তা, বা সবাই তো আমার এই চিন্তাই তো করি না। আমরা আমাদের লাইফটা দেখেন খুব প্রোটোটাইপ টুয়েতে চালাচ্ছি। ডক্টর ডিসপেন যে এটা নিয়ে বলছে, we are repeating what we are doing every day, and that's why what you want to doing, we are living in the past. So ডক্টর ডিসপেন যে কথাটা বলেছে সেটা আমি সবাইকে জানাতে চাই আপনাদের পডকাস্টের মাধ্যমে। সেটা হচ্ছে উনি বলেছেন যে
আমরা প্রত্যেকটা দিন সব কাজই রিপিট করি, আসলে আমরা অটোমেটিক করতে চাই। সো আপনি দেখেন সকালে ঘুম থেকে উঠে বেশিরভাগ মানুষ একই কাজই করে, হুম। একই রুটিন অভ্যস্ত যায়, অভ্যস্ত হতে হতেও মেশিনে পরিণত হয়েছে। কিন্তু কি করতে হবে, নতুন ভাবে কিছু করতে হবে। আজকে আপনি অফিসে যে ধরেন যেভাবে কাজ চিন্তা করছেন একটু ডিফারেন্ট হতে পারে। প্রতিদিন সকালে যে একটা কফি খান, আজকে একটু ডিফারেন্ট করেন, তাহলে কি হচ্ছে, আচ্ছা। ইউ উইল পুট ইউর ইন্টেলিজেন্স সিস্টেম টু ওয়ার্ক। হুম, হুম, মানে তাহলে কি হচ্ছে, মানে আমার মস্তিষ্কে যাতে ইয়ে না পড়ে যায়, কলকবজা না ইয়ে না পড়ে, জং না ধরে যায়। সো এইটার জন্য কি করতে হবে, আপনাকে রিনিউ করতে হবে। এই জন্য বলা হয় যে ইভেন ওই যে আপনি যে ডিভোর্সের কথা বলছেন, ওটার ব্যাপারে রবীন্দ্রনাথ অনেক বছর আগে রেসিপি দিয়ে গেছে যে দাম্পত্য হচ্ছে আর্ট, এটা প্রতিটা দিন নতুন ভাবে সৃষ্টি করতে হবে। হুম, সেই কারণে নতুন ভাবে একটু কাজ করা, নতুন জায়গায় ঘুরতে যাওয়া, হুম, একটু রোল প্লে চেঞ্জ করা, যে আজকে উনি চা বানায়, আজকে আমি চা বানাই, আজকে আমি কুক করি। এই যে এগুলো কিন্তু এই যে লাইফে পরিবর্তন নিয়ে স্পন্টিনিটি আনতে হবে, Spontaneity, ফ্লেক্সিবিলিটি আনতে হবে, এবং ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে এটা হবে। হুম। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স যার মধ্যে ভালো থাকে সে কিন্তু ফ্লেক্সিবল হয়, হুম, 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 সে ধরেই নেয় না যে ওটা ওর কাজ, এটা ওর কাজ। যেমন দেখেন আজকে যে ডিভোর্সের কথা, আবারও ফিরে আসি, আমাদের বাংলাদেশে একটা ট্যাবু আছে যে এটা মেয়ের কাজ, এটা ছেলের হ্যাঁ। কাজ। কাজ তো কোনো জেন্ডার না, হ্যাঁ। মানুষের জেন্ডার হয়, কাজের জেন্ডার হয়, কিন্তু কাজের আমরা কি gender। করছি, কাজের জেন্ডার জেন্ডার তৈরি করে দিয়েছে। আমরা ধরে নিই সিইও মানে হচ্ছে এটা মানে পুরুষ, হ্যাঁ। তাই না? হুম। বা বাসায় রান্না বান্না কে করবে, নারী, নারী। বউ। এই যে মানে এই যে যে প্রোটোটাইপ চিন্তা ভাবনা, এখান থেকে কিন্তু আমার মানে হয় কি, আমরা এই আমরা হচ্ছে আমাদের বাবা মা দাদা দাদির লাইফ লিড করতেছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। সো এটা থেকে বের আসার জন্য হতে পারলে লাইফটা কিন্তু খুবই ভালো বলেছেন এই ব্যাপারটা আসলে, যে আমরা আসলে এমন লাইফ লিড করছি যেটা আসলে ওই যে আমাদের পূর্ববর্তী প্রজন্মের কালের ছিল বা তারা লিড করতো। অর্থাৎ আমরা নতুন যে চিন্তা, নতুন যে একটা জীবন হতে পারে সেটার ব্যাপারে ভাবছি। মানে একটা মানুষের জীবন হবে কি, আপনি দেখেন যে কোনো মানে মানুষের জীবনটা হবে কি খুব এক্সাইটিং, হুম। এনজয়িং, বাট আমাদের মানুষের মধ্য থেকে এই হাসি, মানে কি বলবো, যে আনন্দ, এটা চলে গেছে কেন জানি। হুম। আমরা কিছুক্ষণ ফান অ্যাক্টিভিটিতে থাকি, এই জন্য ফান খুঁজি, হ্যাঁ। চিল করবো। আমাদের বর্তমান প্রজন্মের বরটা কি দোস্ত চলো চিল Chill করি, চিল করবে কোথায় যায়, আরে তুমিই তো চিল। হ্যাঁ। মানে মাই পয়েন্ট ইজ হ্যাঁ, দ্যাট, হ্যাঁ। যেমন ফর এক্সাম্পল আই এনজয় মাইসেলফ, হুম, আই এনজয় আমার নিজের আমার সান্নিধ্য পছন্দ, হ্যাঁ। আমি আমার সাথে খুব সময় কাটাতে পছন্দ করি, ভালো লাগে, আমি বই পড়ছি, গান শুনছি, আই স্পেন্ড এ গুড অ্যামাউন্ট অফ টাইম উইথ মাইসেলফ। বাট বেশিরভাগ আমার দোস্ত চলো ওই জায়গায় যায় চিল করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? অবশ্যই তুমি ফান করবে, মানে আমরা হচ্ছে কি আমাদের সোসাইটি থেকে বর্তমানে আমরা প্লেজার এবং হ্যাপি এবং ফান, এটা আমরা বুঝতে পারছি না। আমাদের দরকার হচ্ছে হ্যাপিনেস হুইচ শুড বি সাস্টেইনেবল, কিন্তু আমরা চলে হচ্ছে ফান। ওই মুহূর্তটা, এই জন্য বেশিরভাগ মানুষ দেখবেন যে জেলখানা থেকে মুক্ত হওয়ার জন্য ছুটি খোঁজে। হুম, হুম। মানে আপনি যদি শুধু উইকেন্ডের জন্য খোঁজেন, তার মানে কি আপনি কাজটা তো ঠিক মতো এনজয় করছেন না। এনজয় করছেন। একদম। হ্যাঁ, কারণ উইকেন্ড হচ্ছে আপনার যে একটা রেস্ট টাইম, হ্যাঁ। ইটস নট অ্যাবাউট ফান। হুম। জানি না একটু বেশি গুরু গম্ভীর কথা বলে না, ফেললাম না, কিনা। একদম। আমি মানে আপনার প্রত্যেকটা কথা আমি মানে মনে হয় কি আমি রিলেট করতে পারছিলাম। Okay, ধন্যবাদ। আমার লাইফে মনে হচ্ছে রিলেট করতে পারছি এবং অনেক কিছু আমি শিখছি। অনেক ধন্যবাদ। সিরিয়াসলি আমি অনেক কিছু শিখছি এবং এক্সাইটিং একটা পডকাস্ট হতে যাচ্ছে এটা। ইনশাআল্লাহ। খুবই ভালো লাগলো আসলে সব খুবই, মিলিয়ে, এবং আজকে খুবই ভালো স্যার আপনি লাগলো। আমাদের সাথে সময় দিয়েছিলেন, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ সময়। এবং আসলে এই সোসাইটিকে বা আমাদের তরুণ প্রজন্মকে শেখানোর জন্য মানে সোশ্যাল মিডিয়াতে একটা বড় মাধ্যম, আর আপনাদের মতো মানুষ যারা আছেন তাদের কথাগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে যারা আজকে পডকাস্টটা দেখবে তারা অনেক কিছু নিতে পারবে। ইনশাআল্লাহ আমি হোপফুল। হ্যাঁ, এন্ড আপনারা কোশ্চেন করেছেন খুব দারুণ, এবং আমি আপনাদের বুক কর্ম অ্যাসোসিয়েশনের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক আশাবাদ ব্যক্ত করছি। আপনারা যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, থ্যাংক ইউ স্যার। এটা সফল হবে আশা করছি। থ্যাংক ইউ স্যার, আপনি আসছেন, আজকে সময় দিয়েছেন আমাদের এখানে। থ্যাংক ইউ আপনাকে অনেক। থ্যাংক ইউ স্যার। আর দর্শক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সময় ধরে আমাদের দেখলেন, কথাগুলো শুনলেন। সকলকে বলবো সকলে ভালো থাকুন এবং আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।